আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের পরিসংখ্যানের সৃজনশীল ভিত্তিক বা সিকিউ ভিত্তিক কিছু সাজেশন ক্লাস নিয়ে চলে আসলাম। আচ্ছা, তোমরা যারা এখনও দ্রুত জয়েন করোনি, দ্রুত একটু জয়েন করে নাও। এই ক্লাস খুঁজে পাচ্ছি না, পেজে দেখি তো আমি পাই না এখনো আমি। আচ্ছা, যারা যারা এখনো ক্লাসে শেয়ার করো নাই, দ্রুত ক্লাসে শেয়ার করে নাও। দ্রুত ক্লাসটা একটু শেয়ার করো। যারা ক্লাসটা শেয়ার করো নাই, কাইন্ডলি একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো। এই সাবজেক্ট নাই আমার। আচ্ছা, দেখো, যারা ক্লাসটা শেয়ার করোনি, দ্রুত ক্লাসটা শেয়ার করো। আমাদের কিন্তু এই যে 36 আওয়ারের যে ক্লাস, এই ক্লাসগুলোতে কি মানে শেয়ার অ্যাক্টিভিটি সব কিছু মিলে তোমাদেরকে যে কি পুরস্কার দেওয়া হবে বা কি প্রাইজ দেওয়া হবে একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল হচ্ছে 3600 টাকা, 3600 টাকা। এরপর হচ্ছে ক্রেস্ট অ্যান্ড টি শার্ট, এছাড়াও হচ্ছে তোমাদের জন্য সাজেশন রয়েছে, ঠিক আছে? সাজেশন বুক হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য যে সাজেশন, মানে সব সাবজেক্টেরই মোটামুটি এটাতে সাজেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এইগুলো প্লিজ মিস করো না, এগুলো মিস করা যাবে না কোনোভাবেই। একটু কাইন্ডলি অবশ্যই ক্লাসটা শেয়ার করো অ্যান্ড ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। সর্বোচ্চ পরিমাণে ক্লাসটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। এই তো কিছু ফেলে যাবে। আচ্ছা, দেখো, যারা এখনো ক্লাস রুটিন জানো না বা দেখা যাচ্ছে যে অনেকে ক্লাস করেছো কিন্তু বাকি ক্লাসগুলো হয়তো করতে পারছো না বা রুটিন জানো না। দেখো, আমাদের হচ্ছে 2টা 4টা 6টা 8টা 10টা পর্যন্ত একদম টানা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই, মানে আমাদের সিভিক্স, সোশিওলজি, বাংলা ফার্স্ট পেপার, আইসিটি এবং ইংলিশ সেকেন্ড পেপার, এগুলোর কিন্তু ক্লাসগুলো আছে, ঠিক আছে? আর আমার মনে হয় না অন্যান্য সাবজেক্ট না থাকলেও বাংলায় আইসিটি ইংলিশ আসলে মিস করা উচিত বলে মনে হয় না, ঠিক আছে? অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করবা অ্যান্ড ক্লাস অ্যাক্টিভিটি ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, আর আমাদের মোটামুটি তোমরা কোর্স সম্পর্কে জানো আশা করি, আর না জানিয়ে থাকলেও তোমাদের সবগুলো সাবজেক্ট, মানবিকের সাবজেক্ট প্লাস তোমাদের আইসিটি, বাংলা এবং হচ্ছে ইংলিশ আছে, কম্পালসারি যেসব সাবজেক্ট, এইগুলোর ওপর হচ্ছে যে কোর্সটা লঞ্চ করেছি সেটা হচ্ছে আমাদের FRB 3.1। এই FRB 3.1 হচ্ছে তোমাদের মোটামুটি সবগুলো সাবজেক্টেরই আলাদা কিছু কোর্স আছে, আবার কম্বাইন্ড কোর্সও আছে। যেমন হচ্ছে বাংলা, আইসিটি এবং ইংলিশের হচ্ছে একটা কম্বো কোর্স আছে, সেই কম্বো কোর্স হচ্ছে মাত্র 1490 টাকা। অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টেরও এবং আলাদা কোর্স আছে। হ্যাঁ, গ্রুপ সাবজেক্টগুলো আলাদা কোর্স আছে, গ্রুপ সাবজেক্টগুলো আলাদা কোর্স হচ্ছে মাত্র 750 টাকা। এছাড়াও যদি কেউ অর্থাৎ সবগুলো গ্রুপ সাবজেক্ট পড়তে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে 1490 টাকা। তো সবগুলো সাবজেক্ট একদম অ্যাভারেজে সবগুলো সাবজেক্ট যদি হচ্ছে আমার গ্রুপ সাবজেক্ট প্লাস কম্বো কোর্সগুলো, অর্থাৎ আমার যেগুলো কম্পালসারি সাবজেক্ট, এই কম্পালসারি সাবজেক্টের সবগুলো কোর্স হচ্ছে মাত্র 2490 টাকা। মানে এখানে তুমি সবগুলো সাবজেক্টের ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের পরিচিতি এটসেট্রা। ওকে, নাই তো
ও লাল দিয়ে আসলে আবার পিছনে ব্যাক করতে হবে। ওকে, আচ্ছা আমাদের পরিসংখ্যানের প্রথম পত্র যারা এখনো শেয়ার করো নাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে অবশ্যই একটু মেনশন করো, ক্লাস হচ্ছে জানিয়ে দাও। আচ্ছা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই দ্রুত ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা দেখো পরিসংখ্যানে আমাদের প্রথম পত্র প্রথম অধ্যায়ে রিলেটেড এবং পুরো পরিসংখ্যান রিলেটেড কিছু কথা বলি। পরিসংখ্যান প্রথম পত্র নিয়ে প্রথমত কথা বলি। পরিসংখ্যান প্রথম পত্রে তোমরা যদি বলো যে আসলে কি কি করতে হবে, অঙ্ক করতে হবে না থিওরির উপর বেশি জোর দিতে হবে, আমি বলবো দুইটা ছাড়া আমি ম্যাথ বাদ দিলাম, শুধু থিওরির উপর গুরুত্ব দিলাম তাহলে কিন্তু হবে না। থিওরি প্লাস ম্যাথ দুই দিকে আমার নজর দিতে হবে, দুই দিকে আমার কেয়ারফুল থাকতে হবে। কারণ আমি দুটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ আমার সিলেবাসই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথম কথা হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্রে যে বিষয়টা হয়, পরিসংখ্যান প্রথম পত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলোর বেশ কয়েকটা চ্যাপ্টার কিন্তু আমাদের খুবই পরিচিত। ওই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের মোটামুটি করা হয়েছে আগে থেকে, বা আমরা সেই চ্যাপ্টারগুলো স্কুল লেভেলে করেছি, স্কুলের বিভিন্ন ক্লাস 8, 9, 10 এগুলো হচ্ছে করেছি, এরকম বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। তো এটা হচ্ছে একটা সুবিধা যে আমার পরিসংখ্যানে প্রথম কয়েকটা চ্যাপ্টারে আসলে যাই পড়বো সেটা আহামরি নতুন কিছু না, ওইটা আগে থেকে করেছি কোনোভাবে, হয়তো তখন গুরুত্ব দিয়ে করিনি কিন্তু এখন গুরুত্ব দিয়ে করতে হবে, এখন গুরুত্ব দিয়ে না করলে পরীক্ষায় পাশ করাটাও টাফ হয়ে যাবে। সো আমার পরিসংখ্যান প্রথম পত্রের পরিসংখ্যান রিলেটেড যত কথা আছে, পরিসংখ্যান জিনিসটা কি আসলে, এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, ইতিহাস রিলেটেড যা প্রশ্ন, এই পরিসংখ্যানের ইতিহাস আর কি। এরপর হচ্ছে পরিসংখ্যান আসলে কেন পড়বো, অর্থাৎ পরিসংখ্যানের উদ্দেশ্য, পরিসংখ্যান দিয়ে কী কী কার্যক্রম পরিচালনা করা যায় অর্থাৎ পরিসংখ্যানের কার্যক্রম, এবং দ্বিতীয়ত হচ্ছে পরিসংখ্যানের 1 বছর অর্থে পরিসংখ্যান এবং বহু বছর অর্থে পরিসংখ্যান। এগুলো শেয়ার হচ্ছে না কেন যেন, আমার শেয়ার করতে পারছো না, হয়তো শেয়ারের অপশন দেখতে পাচ্ছ না হয়তো, নাকি শেয়ার না হওয়ার তো কথা না। আছে শেয়ার না হলেও কোনো সমস্যা নেই, ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও, যাদের পরিসংখ্যান আছে তাদের অবশ্যই দ্রুত মেনশন দাও। আচ্ছা দেখো ক এবং খ এর জন্য যদি বলি, ক এবং খ এর জন্য খেয়াল করো, আমি কিন্তু এখানে স্পেসিফিকভাবে প্রত্যেকটা যে টপিকস, এই টপিকসগুলো হচ্ছে খুব আলাদা করে দিয়েছি। দেখো পরিসংখ্যান কি, পরিসংখ্যান কে, এবং কিছু সৃজনশীল দেখাবো। কিছু বলার কারণ হচ্ছে সবগুলো সৃজনশীল, আচ্ছা কিছু সৃজনশীল দেখাবো কারণ হচ্ছে সবগুলো সৃজনশীল তো আসলে দেখানো পসিবল না, দেখাবো বলতে একটু ধারণা দিব। অ্যান্ড আর এমসিকিউর জন্য কোথা থেকে প্রশ্ন আসতে পারে বা এমসিকিউর জন্য কি কি গুরুত্বপূর্ণ এটাও একটু বলছি, এখনই বলছি, এখনই বলতে এই যে এটা শেষ করে এখনই বলছি। আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে ক এবং খ এর জন্য, অর্থাৎ পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমার ক এবং খ এর জন্য কোন কোন টপিকসগুলো পড়বো। আচ্ছা প্রথমত হচ্ছে পরিসংখ্যান কি বলে, কাকে বলে, কি এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। তো পরিসংখ্যান জিনিসটা কি, পরিসংখ্যান কি একটা বিজ্ঞান নাকি এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। এরপর হচ্ছে পরিসংখ্যানের 2 থেকে 3টে বৈশিষ্ট্য জেনে দিতে হবে, ঠিক আছে, 2 থেকে 3টে বৈশিষ্ট্য। পরিসংখ্যান কী ধরনের সাবজেক্ট, অর্থাৎ ফিচার্স অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের 2 থেকে 3টে বৈশিষ্ট্য। এখন 2 থেকে 3টে উল্লেখ করার কারণ কি, আমার খ নাম্বারের জন্য আসলে বেশি তো লেখার দরকার নাই, তাই না, খ নাম্বারের জন্য খ নাম্বারের জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ, খ নাম্বারের জন্য তো এর থেকে বেশি পড়া আমার মনে হয় না দরকার আছে। এত কিছু আসলে পড়ে শেষ করা যাবে না কখনো, আসলে হয় না যে আমি অনেক পড়লাম, অনেক পড়েও ভালো রেজাল্ট করতে পারলাম না। আবার আমার এক ফ্রেন্ড যে মোটামুটি পড়ে হচ্ছে সে অনেক ভালো রেজাল্ট করলো। আসলে তোমাদের দুজনের অ্যাফোর্ডে একটু ঝামেলা আছে, অ্যাফোর্ড দিয়েছো কিন্তু টেকনিক্যালি দাও না, এটা হচ্ছে ঝামেলা। এখন প্রত্যেকটা সাবজেক্টে এটা শুধু পরিসংখ্যানের ক্ষেত্রে বলে তা না, পরিসংখ্যান ছাড়াও আরও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলোর ক্ষেত্রে একই রকম বিষয়টা। আমি প্রচুর পড়লাম, প্রচুর পড়তে একদম পাগল হয়ে গেলাম,
বইয়ের মানে একদম এই মাথা থেকে ওই মাথা শেষ আমার, তো তাও কোনো লাভ হবে না। আমার পড়াশোনাটা হবে টেকনিক্যাল, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলো থেকে আমি একটু বেশি গুরুত্ব দিব। বা ধরো আমার পরিসংখ্যানে সারাদিন তো পড়লে তো আর হবে না। পরিসংখ্যানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ আমাকে প্র্যাকটিস করতে হবে। আর পরিসংখ্যানে মজার বিষয় কি জানো, প্রত্যেকটা চ্যাপ্টার যদি তুমি একটা বার একটু ভালো মতো পড়ো তাহলে দেখবা 2 থেকে 3 ধরনের, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারে 2 থেকে 3 ধরনের ম্যাথ ছাড়া আর বেশি মানে অন্য কোনো রকমের ম্যাথ আসলে আসে না। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে এই স্ট্রাকচারগুলো কিন্তু প্রায় অনেকটাই সেম থাকে। হ্যাঁ, প্রায় অনেকটা সেম থাকে। ওকে, আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিসংখ্যানের উৎপত্তি মাঝে মাঝে হচ্ছে ওই যে প্রশ্ন যদি অনেক সহজ করে ফেলে, অনেক বেশি সহজ করে ফেলে, সাধারণত হয় না, তো গ নাম্বারে অনেক সময় দেয়। হ্যাঁ, এটা খুব কম সময়ই দেয়, তবু আমরা এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা রাখবো, কারণ গ নাম্বারের জন্য যদি নাও হয় তাহলে মজার বিষয় হচ্ছে মোটামুটি এই পরিসংখ্যানের যে পরিসংখ্যানের উৎপত্তি থেকে ভালোই এমসিকিউ চলে আসে। ওকে, আচ্ছা, তারপরে দেখো একবচন ও বহুবচনোক্ত পরিসংখ্যান কাকে বলে, এটা মাঝে মাঝে খ নাম্বারে আসে। ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা বিগত 2 বছরের কোন বছর আমার ঠিক এখন মানে অন দ্য স্পট মনে পড়ছে না, বাট এটা 100% শিওর এটা হচ্ছে একটা খ নাম্বারের প্রশ্ন। এটা হচ্ছে বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, তারপরে আমাদের ক খ নিয়ে তো অনেক আলোচনা হয়ে গেল। আর এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউর কথা বললে একটু কাইন্ডলি দেখবা এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। এই যে ক এবং খ নাম্বারের জন্য যে টপিকসগুলো দিলাম এগুলো একটু পড়তে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরিসংখ্যান মানেই ম্যাথ। পরিসংখ্যানে এমন না যে এমসিকিউর জন্য শুধু থিওরি পড়ে গেলে হবে, ছোটোখাটো ম্যাথও আমাদের কিন্তু দিয়ে দিবে এমসিকিউতে। ঠিক আছে, বেশি বড় না হলেও ছোটোখাটো ম্যাথ কিন্তু আমাদের এমসিকিউতে, পরিসংখ্যানে এমসিকিউতে অবশ্যই থাকবে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু থিওরি পড়লাম আর অন্যান্য ম্যাথগুলো করলাম না তাহলে কিন্তু হবে না। ধরো আমাদের 1 নম্বর চ্যাপ্টারের জন্যই এমসিকিউতে ছোটো ছোটো ফাংশন মিলাতে দিবে। যে ধরো এরকম দিল যে a = হচ্ছে 3, b = হচ্ছে 4, তাহলে a প্লাস বি মাইনাস এ ইকুয়ালস টু কত, মানে খুবই ছোট ছোট ফাংশন দিবে, খুব ছোট ছোট ফাংশন। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, একটু এক্সাম্পল দিলাম। ওকে, আচ্ছা, এই ধরনের কোনো একটা ছোট একটা ফাংশনের মান বের করতে দিবে, বা বলবে বামপক্ষ সমান ডান পক্ষ, কিন্তু একটু বামপক্ষের মান কত, বামপক্ষের যে সমীকরণ সেই সমীকরণের মান কত সেটা একটু বের করে, এরকম ছোট ছোট অঙ্ক দিবে। সেটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার থেকে। তো বড় একটু কঠিন অঙ্ক কি দিবে না? অবশ্যই দিবে, সেটা হচ্ছে অন্যান্য চ্যাপ্টার থেকে, সেটা আমরা আস্তে ধীরে যাবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি প্রথম চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ বেসিসে কথাবার্তা। ও এমসিকিউর জন্য আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া হয়নি, বা এখানে আসলে এমসিকিউর জন্য তো কিছু লেখা হয়নি, এখানে যা লেখা হয়েছে মোটামুটি এটা হচ্ছে তোমাদের সিকিউ সাজেশন। ঠিক আছে, এটা হচ্ছে সিকিউ সাজেশন। আচ্ছা, তো আমাদের একটু খেয়াল করো, পরিসংখ্যানিক কার্যক্রম লেখা আছে, বা অনেকের বই লেখা আছে পরিসংখ্যানের কার্যাবলী। হ্যাঁ, পরিসংখ্যানের কার্যাবলী। আচ্ছা, যারা এখনও ক্লাসে শেয়ার করেনি দ্রুত ক্লাসে শেয়ার করো। আর তোমরা মোটামুটি আমাদের কোর্স সম্পর্কে জানো হয়তো, বা যদি নাও জানো তাহলে বলি, সেটা হচ্ছে তোমাদের সবার মানবিকের যে সাবজেক্ট, এই সবগুলো সাবজেক্টের জন্য, এবং তাছাড়াও হচ্ছে তোমাদের কম্বো কোর্সগুলো বলতে হচ্ছে এখানে তোমাদের কম্পালসারি সাবজেক্টগুলোর কথা বলছি, সেগুলো হচ্ছে বাংলা, আইসিটি এবং হচ্ছে ইংলিশ। এই যে তিনটা তো না, এখানে আরও হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এগুলো আছে। তো যাই হোক, সব কিছু মিলে তোমাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে FRB 3.1। সেই FRB 3.1-এ মোটামুটি তোমাদের কম্বো কোর্সগুলো দেখা যাচ্ছে যে কি মাত্র হচ্ছে 1490, এবং বিভিন্ন কোর্সগুলো লাইক তোমাদের মানবিক যে শাখার যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের 1490, এবং
সবগুলো কোর্স যদি তুমি একসাথে করতে চাও, তো কম্বো কোর্স অর্থাৎ তোমার কম্পালসারি সাবজেক্ট প্লাস গ্রুপ সাবজেক্ট সবগুলো যদি একসাথে করতে চাও সেটা হচ্ছে মাত্র 2490। অ্যান্ড আরও মজার বিষয় হচ্ছে আমাদের আজকে পর্যন্ত কিন্তু আজকে রাত পর্যন্ত কিন্তু তোমাদের এটার উপরে এই যে কোর্সগুলোর উপরে কিন্তু 10% ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? 10% ডিসকাউন্ট কিন্তু, হ্যাঁ অলরেডি এগুলো 50% ডিসকাউন্টে আছে, 10% ডিসকাউন্ট কিন্তু মানে দেওয়া হবে, ঠিক আছে? আজকের মধ্যে যদি ভর্তি হও 10% ডিসকাউন্ট কিন্তু পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরিসংখ্যানের কার্যাবলীগুলো সম্পর্কে একটু জানতে হবে। তারপর হচ্ছে ধরো পরিসংখ্যানের কার্যাবলীতে জিজ্ঞেস করলো তথ্য সংগ্রহের পরের ধাপ কোনটি, বা তথ্য সংগ্রহকে প্রাথমিক ধাপ বলা হবে কিনা, হ্যাঁ এই ধরনের কিছু একটু প্রশ্ন করতে পারে, ঠিক আছে? মানে এমসিকিউর জন্য। ওকে, এইটা একটু যুক্ত ছিল না, এটা আমি একটু অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে সুন্দর মতো পড়লে একটু পড়লেই আচ্ছা, তারপর সুন্দর মতো পড়লে আমার মনে হয় না তেমন একটা সমস্যা হবে। আচ্ছা দেখো, আর গ এবং ঘয়ের জন্য প্রথম চ্যাপ্টারে আসলে তেমন ওভাবে কোনো মানে স্পেসিফিক কোনো অঙ্ক থাকে না। স্পেসিফিক কোনো অঙ্ক থাকে না বলতে যে কোনো একটা সমীকরণ দিয়ে দিবে, সেটা যে কোনো জায়গা থেকে সে যে কোনো সমীকরণ দিয়ে দিতে পারে। হ্যাঁ, এইটা সমীকরণটা দিয়ে বলবে যে কোনো একটা সমীকরণের মান নির্ণয় করো, অর্থাৎ এই সমীকরণটার মান নির্ণয় করো, বা দিতে পারে বাম পক্ষ সমান ডান পক্ষে এটা মিল করো। হ্যাঁ, অর্থাৎ বাম পক্ষের মান তোমার প্রশ্নে দেওয়া আছে, তোমার দেখা যাচ্ছে ডান পক্ষ মান বের করতে হচ্ছে, বা দেখা যাচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষ যে সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওয়ান কাইন্ড অফ যে বীজগণিত আমরা করে আসতাম না, বীজগণিত আমরা ক্লাস 8-এও করেছি, 9-এও করেছি, 10-এও করেছি, এইগুলোই। হ্যাঁ, এই ধরনের অঙ্ক অনেকটা একটু বলবো না, অনেকটাই ওই ধরনের অঙ্ক। তা আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখি। আচ্ছা দেখো, লিমনের সংগ্রহিত তথ্য হচ্ছে নিম্নরূপ। লিমনের সংগ্রহিত তথ্য নিম্নরূপ: x সমান হচ্ছে 5, x2 সমান হচ্ছে -2, হাবি যাবি আরও অনেক কিছু মান দিয়েছে। তো লিমন বলল এটা, লিমন তো আসলে এটা বলেনি, আসলে এটা হচ্ছে আমাকে একটা সমীকরণ দিয়েছে। হ্যাঁ, এটা একটা সমীকরণ দিয়েছে, এটা বোর্ডে দেখতে একটু ভয়ঙ্কর লাগছে। এটা যদি খাতায় দেখানো যেত তাহলে খুব ইজি মনে হতো। হ্যাঁ, অনেক জিনিস হয় না যে দেখতে অনেক ভয়ঙ্কর লাগে, আসলে বিষয়টা সেরকম না। এটা একটু ভালো মতো পড়লে পারা যায়, এটাও অনেকটা এরকম। ঠিক আছে, লিমন বলল এই সমীকরণটা ইজ নট ইকুয়ালস টু হচ্ছে এই সমীকরণটা। ঠিক আছে, এটা আমি পুরোটা পড়লাম না, যেহেতু আমি এখানে অঙ্কগুলো হচ্ছে কোথায় পাবো এখন বলতে পারো যে অঙ্কগুলো তো আমি অবশ্যই করাবো না, এখন আমি জাস্ট প্রশ্নটা একটু ধারণা দিচ্ছি আর কি। তো অঙ্কটা করাবো হচ্ছে আমাদের যে কোর্স, তোমাদের FRB 3.1-এর এই 1-এর কোর্সগুলোতে তোমাদেরকে এই অঙ্কগুলো বোর্ড কোয়েশ্চেন একদম সলভ করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অ্যান্ড বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাইলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে। ওকে, আচ্ছা তাহলে ধ্রুবক কি, খেয়াল করো। ধ্রুবক কি? একজন ছাত্রের বয়স 17 বছর। এটি কি পরিসংখ্যান ব্যাখ্যা করে? যে প্রথমেই তোমাদেরকে বললাম যে আমাদের ক নাম্বার এবং খ নাম্বারটা অনেকটা থিওরিটির মধ্যে আসবে, অনেকটাই থিওরির মধ্যে আসবে, থিওরির ভিতর থেকে আসবে। এই যে ক নাম্বারটাও থিওরি, খ নাম্বারটাও থিওরি। ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে যে এটার মান কখনো কি হবে না, পরিবর্তন হয় না। যে এককের মান কখনোই কি হয় না, পরিবর্তন হয় না, সেটাই তো ধ্রুবক, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে একজন ছাত্রের বয়স 17 বছর। এটা কি পরিসংখ্যান কিনা? এটা একটা তথ্য, তাই না? এই তথ্যটা কি পরিসংখ্যানের তথ্য হবে নাকি কোনো সাধারণ তথ্য হবে? অর্থাৎ আমরা জানি যে কোনো ধরনের সংখ্যাত্মক প্রকাশকে কিন্তু পরিসংখ্যান বলা হয়, সংখ্যার বিজ্ঞানকে পরিসংখ্যান বলা হয়। আরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু পরিসংখ্যানের শুধু দুইটা ব্যাখ্যা না, আমি বলেছি এই দুইটা ব্যাখ্যা তা না। দেখো, এই যে 17 বছর বয়সটি, এটা তথ্যটি পরিসংখ্যান হতে পারবে না। কেন পরিসংখ্যান হতে পারবে না? কারণ এটা হচ্ছে শুধুমাত্র একজনের, এভাবে তথ্য দিলে তো আর এটা পরিসংখ্যান হবে না, তাই না? এই তথ্য
থেকে অনেক কিছু বের করতে হবে। ধরো আমি বললাম তোমার কলেজের কিছু স্টুডেন্টের বিভিন্ন তথ্য নিয়ে আসো, তথ্য কালেক্ট করে নিয়ে আসলা, তথ্য কালেক্ট করে নিয়ে আসলে তো সেটাকে পরিসংখ্যান বলা যাবে না, সেটাকে তথ্য বলতে হবে। তাহলে যে কোনো তথ্যকে সাধারণত তথ্যই বলে, সেটাকে দিয়ে যদি যতক্ষণ না পর্যন্ত আমি বিভিন্ন পরিসংখ্যানের কার্যক্রম করছি না তাহলে সেইটাকে পরিসংখ্যান বলা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল দিলাম। ওকে, দেখো এরপর হচ্ছে এই যে আমাদের একটা সমীকরণ দিয়েছে, এটা হচ্ছে গ নাম্বারে একটা সমীকরণ দিয়েছে। একটু প্রশ্নের ধরনটা বোঝানোর চেষ্টা করছি, কারণ এইসব অঙ্ক আসলে করালে প্রচুর, মানে একটা অঙ্ক করাতে অনেক সময় চলে যাবে আমাদের। আজকে সেকেন্ড পেপার তো ধরা তো দূরের কথা, ফার্স্ট পেপারে কোনো চ্যাপ্টারই আর ধরতে পারবো না। সো আমরা এখানে কোনো অঙ্ক করবো না, কিন্তু আগেই বলে দিলাম জাস্ট আমরা একটু প্রশ্নের ধরনটা বোঝার জন্য এখানে হচ্ছে জাস্ট প্রশ্নটা নিয়ে আসা। আচ্ছা দেখো, এখানে একটা কি বললো, এখানে একটা সমীকরণ কি করতে বললো, সমীকরণের মান নির্ণয় করতে বললো। এরকম একটা সমীকরণ দিবে, সমীকরণের মান নির্ণয় করতে হবে। এখন এই যে এই সমীকরণটা, এটা সমীকরণটা দেখা যাচ্ছে কি যে বইয়ের ভিতর থেকে দিচ্ছে না, বা অনেক সময় দেখা যায় যে বিগত বছরের প্রশ্নের কাছাকাছি কোনো সমীকরণ দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এগুলো কোনো স্পেসিফিক সূত্র থেকে আসবে না, কোনো বলে দেওয়া সূত্র থেকে আসবে না, কোনো বলে দেওয়া নিয়ম থেকে আসবে না। এটা নর্মালি যে কোনো একটা সমীকরণ দিবে, সেই সমীকরণ থেকে আমাকে বীজগণিত আকারে কি করতে হবে, মানটা নির্ণয় করতে হবে। এরপরে ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে বলেছে লিমনের বক্তব্য যাচাই করো। এই যে দেখো তো, এখানে 1 নাম্বার সমীকরণ, এখানে 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এই দুইটা সমীকরণের মধ্যে দুইটা যে সমান না, এটাকে কি করতে হবে, যাচাই করতে হবে। তাহলে কি করব, তাহলে খুব সিম্পল কাজ, প্রথমত এটার মান নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত এটার মান নির্ণয় করতে হবে। যদি দুইটার মান একই হয় তাহলে নিচে লিখে দিব লিমনের বক্তব্যটি সঠিক নয়। আর যদি দুটার মান আলাদা আলাদা দুটো মান হয় তাহলে কি লিখবো, অর্থাৎ দুটো যদি সমান না হয় তাহলে লিখবো লিমনের বক্তব্যটি সঠিক। ঠিক আছে, আমাকে যাই লিখতে হয়, লিমনের বক্তব্যটি সঠিক লিখতে হয় বা সঠিক নয় লিখতে হয়, যাই লিখতে হয়, আমাকে প্রথম কাজ করতে হবে এই যে এই দুইটা সমীকরণের মানটা নির্ণয় করা। ধরো এই সমীকরণের মান আসলো 16 আর এই সমীকরণের মান আসলো 16, মানে দুটারই মান আসলো 16, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, লিমনের বক্তব্যটি সঠিক নয়। আর পরবর্তীতে যদি দেখা যাচ্ছে যে লিমনের বক্তব্য এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণের মান আসলো 17, তাহলে লিমনের বক্তব্যটি সঠিক। আমি যাই লিখি সেই লেখাটা কিন্তু আমাকে যাচাই করে লিখতে হবে, আগে ম্যাথমেটিক্যালি যাচাই করব তারপর লিখবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট পেপারে। যদি বলি যে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্নটা আসলে কীরকম আসতে পারে, এই হচ্ছে সাধারণ একটা মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওকে, ওইটাতে শুধু ফার্স্ট পেপার চ্যাপ্টারটাই আছে, ফার্স্ট পেপারেরটাতে। আরে ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার শুধু। ও আচ্ছা, পুরোটা দিব, দেখেন আছে কিনা। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে যদি চলে আসি, খেয়াল করো আমাদের সেকেন্ড চ্যাপ্টারে কি বলছে, চলক কাকে বলে। অর্থাৎ এই চ্যাপ্টারটাও আমাদের অনেকটা পড়াশোনার মধ্যে আছে। আমরা ক্লাস 8-9-এ বা 8-এ না হলেও 9-10-এ কিন্তু পড়েছি এই চ্যাপ্টারগুলো। হ্যাঁ, আমাদের চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এগুলো আমরা এমনিতেও ম্যাথে না পড়লেও আমরা মোটামুটি বিজ্ঞান তো সবারই ছিল, তাই না, বিজ্ঞানে পড়েছি বা যে কোনোভাবে চলক ধ্রুবক সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি ধারণা আছে। ঠিক আছে, তো এগুলো আহামরি কোনো কঠিন পড়া বা এগুলো একদম মানে কি বলে পৃথিবীর বাইরের পড়া এরকম কিছু না, বা ভয় পাওয়ার কিছু নাই। এই পরিসংখ্যান নিয়ে সবারই একটু ভয় থাকে, কিন্তু ভয়টাকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতে হবে কাটিয়ে ওঠার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো চলক কাকে বলে, শ্রেণীব্যক্তি কি, ধ্রুবক কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই
মানে খুব বেসিক কিছু কোয়েশ্চেন, এখান থেকে প্রশ্ন কখনো আসলে মিস যায় না। জাস্ট আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা দেখালাম, একটা বোর্ড কোয়েশ্চেন দেখালাম, তাই না? এই বোর্ড কোয়েশ্চেনে কিন্তু প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা, যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমাদের ধ্রুবক কি বলে, ধ্রুবক কাকে বলে, ধ্রুবক কাকে বলে। তাহলে এই যে এই চ্যাপ্টার থেকেও রিলেট করে পড়া যাবে। মানে আমার মোট কথা হচ্ছে পরিসংখ্যানের কোনো চ্যাপ্টার হচ্ছে আসলে বাদ দেওয়ার মতো নাই। কোনো চ্যাপ্টার আমি বাদ দিয়ে পরীক্ষায় ভালো করতে পারবো এটা না, এটা করা যাবে না। দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টে আমি কোনো একটা চ্যাপ্টার আমার পড়তে খুবই সমস্যা হচ্ছে, বা দেখছি যে আসলে বোর্ড কোয়েশ্চেন তেমন একটা এই চ্যাপ্টার থেকে আসে না, তাহলে আমি কোনোভাবে স্কিপ করতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদের পরিসংখ্যানের একটা চ্যাপ্টার কিন্তু আরেকটা চ্যাপ্টারের সাথে যে কোনোভাবে রিলেটেড। তো যার কারণে হয় কি, যার কারণে আমরা চাইলেও এই চ্যাপ্টারগুলো কি করতে পারি না, মিস করতে পারি না। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে দেখো প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের মধ্যে সম্পর্ক। প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের মধ্যে সম্পর্ক খেয়াল করো। প্রাথমিক তথ্য কি জানি? প্রাথমিক তথ্য হচ্ছে যেসব তথ্য আমরা, আচ্ছা যারা যারা এখনও ক্লাসটা শেয়ার করেন দ্রুত একটু ক্লাসটা শেয়ার করো তো। আচ্ছা, প্রাথমিক তথ্য কাকে বলে? প্রাথমিক তথ্য হচ্ছে যেসব তথ্য আমরা সাধারণত যে কোনো পরিসংখ্যানের করতে গিয়ে নিজেরাই অংশগ্রহণ করে সেসব তথ্যকে সংগ্রহ করে থাকে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো সংগ্রহ করা হয়ে থাকে সেগুলোই হচ্ছে প্রাথমিক তথ্য। তাহলে প্রাথমিক তথ্য কী সম্পর্কে, কাকে বলে বা কী, এটা জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মাধ্যমিক তথ্য কী, কাকে বলে বা কী, এটাও জানতে হবে। এবং তার সাথে প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের কিছু ডিফারেন্স আছে। একটা তোমাদের প্রত্যেকের বইয়ে হয়তো থেকে থাকবে, বইয়ে না থাকলেও সবার কাছে তো গাইড আছে, তাই না? গাইড না থাকলেও অ্যাটলিস্ট টেস্ট পেপার কিনতে হবে, কারণ টেস্ট পেপার ছাড়া হচ্ছে তুমি প্র্যাকটিস করতে পারবে না। ম্যাথ মানেই তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথ হচ্ছে হ্যাঁ একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আসবে, কিন্তু তুমি যদি নিয়মটাই ধরতে না পারো, এই নিয়মটা ধরার জন্য হলো তোমাকে অবশ্যই বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এবং এই ক্ষেত্রে তোমাকে টেস্ট পেপারগুলো হেল্প করতে পারে। ঠিক আছে, এই যে টেস্ট পেপারগুলোতে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো, এই বোর্ড কোয়েশ্চেনগুলো খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। তো যাই হোক, যেটা বললাম যে প্রাথমিক এবং মাধ্যমিক তথ্যের দুটো, আমার খ নাম্বারে যে প্রশ্নটা, আমি বিগত বছরের প্রশ্নের কথা বলছি, সেটা হচ্ছে প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে সম্ভবত 3টা পার্থক্য লিখতে বলেছিল খ নাম্বারে 3টা পার্থক্য লিখতে বলেছিল। কি? প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের মধ্যকার সম্পর্ক বা পার্থক্য। কয়টি পার্থক্য লিখতে বলেছিল? 3টি পার্থক্য লিখতে বলেছিল। এটা হচ্ছে বিগত বছরের একটা বোর্ড কোয়েশ্চেনে চলে এসেছিল। আচ্ছা, এখন প্রাথমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে কখন পরোক্ষ অনুসন্ধান বেশি উপযোগী? এটাও একটা খ নাম্বারের প্রশ্ন। বলছে কি যে প্রাথমিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে কখন পরোক্ষ অনুসন্ধান বলতে সরাসরি অনুসন্ধান না গিয়ে যদি পরোক্ষ কোনো উপায়ে অনুসন্ধান করা যায় সেটাকে বলা হচ্ছে পরোক্ষ অনুসন্ধান। অর্থাৎ সরাসরি অনুসন্ধান গিয়ে বলতে হচ্ছে, দেখো আদমশুমারির সময় আমরা কি করি? আদমশুমারির সময় দেখা যায় যে কি বেশ কিছু মানুষ আমাদের বাসায় আসে, সরকারি কর্মী যারা, তারা কোথায় আসে? বাসায় আসে। বাসায় এসে বিভিন্ন তথ্য আমাদের থেকে কালেক্ট করে নিয়ে যায়। এই যে বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করে নিয়ে যায়, এটা কিন্তু প্রত্যক্ষ অনুসন্ধান, এটাকে বলা হয় প্রত্যক্ষভাবে সরাসরি অনুসন্ধান করা। আর অন্যদিকে পরোক্ষ অনুসন্ধানটা হচ্ছে যে অন্য কোনো কর্মী পাঠানোর মাধ্যমে, বা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে চিঠি পাঠিয়ে বা কল করে যে অনুসন্ধানগুলো করা হয় সেগুলো হচ্ছে পরোক্ষ অনুসন্ধান। তো প্রাথমিক তথ্য যে সবসময় প্রত্যক্ষ অনুসন্ধানের মাধ্যমে তথ্য কালেক্ট করা হয় এমনটা না। প্রত্যক্ষ অনুসন্ধান ছাড়াও মাঝে মাঝে অনেক সময় পরোক্ষ অনুসন্ধান করা হয়ে থাকে। অর্থাৎ যারা এই ধরনের তথ্যগুলো সংগ্রহ করে থাকেন তারা যদি বাসায় যান সরাসরি, বা তোমার থেকে যদি সরাসরি তথ্য সংগ্রহ করে থাকেন তাহলে সেটাকে বলা হয় পরোক্ষ অনুসন্ধান। কিন্তু যারা কর্মী তারা যদি না গিয়ে তারা বিভিন্নভাবে ইমেল করে বা ফ্যাক্স পাঠানোর মাধ্যমে বা চিঠি পাঠানোর মাধ্যমে বা তোমাকে ফোন কলের মাধ্যমে SMS করার মাধ্যমে যদি বিভিন্ন তথ্য কালেক্ট করে থাকেন তাহলে সেটাকে পরোক্ষ অনুসন্ধান বলা হচ্ছে। তো বলছে কি আমাদের প্রাথমিক তথ্য সংগ্রহ ক্ষেত্রে পরোক্ষ অনুসন্ধান কখন বেশি উপযোগী? যখন তথ্য সংখ্যা কম হয়, অর্থাৎ আমার তেমন একটা তথ্য সংগ্রহ করতে হয় না, তখন আসলে পরোক্ষ অনুসন্ধান করলেই হয়ে যায়। পরোক্ষভাবে অনুসন্ধান করলেই সব তথ্য কালেক্ট
কালেক্ট করা পসিবল হয়ে থাকে। এরপর প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল কেন? কারণ হচ্ছে এই প্রাথমিক তথ্য সংগ্রহ করতে গেলে অনেক বেশি দক্ষ জনশক্তি লাগে, অর্থাৎ দক্ষ কর্মী ছাড়া প্রাথমিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। যে কোনো দক্ষ মানুষ ছাড়া বা দক্ষ কর্মী ছাড়া যারা এই ধরনের তথ্যগুলো সংগ্রহ করতে জানে, খুবই সিম্পল একটা কাজ বলি, সেটা হচ্ছে আদমশুমারি। আদমশুমারি করতে গিয়ে দেখা যায় কি যে অনেক কর্মী হচ্ছে বিভিন্ন বাসায় যায়, বাসায় গিয়ে বাসায় বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করা যাবে আর কি, সেই জায়গাগুলো গিয়ে বিভিন্ন তথ্য কালেক্ট করে আনে। এখন এই যে বাসায় গিয়ে তথ্য যাচাই বাছাই করে আনা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। এটা করতে অনেক সময়ের ব্যয় হয়, অনেক শ্রমের ব্যয় হয় এবং অনেক অর্থও ব্যয় হয়, যার কারণে এই প্রাথমিক তথ্য সংগ্রহ করাকে অনেকটা জটিল একটা কাজ বলা হচ্ছে। হ্যাঁ, প্রাথমিক তথ্য সংগ্রহ করাটা অনেক একটা জটিল কাজ। ওকে, তারপর গণসংখ্যায় খেয়াল করো গ এবং ঘ নাম্বারের জন্য কি কি করতে হবে। অর্থাৎ গ এবং ঘ নাম্বারে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটু মনে করাই দিই, তোমরা ক্লাস 8-9-এ কি ধরনের প্রশ্নের উত্তর করতা? ক্লাস 8-9-এ হচ্ছে তোমরা সাধারণত গণসংখ্যা নির্বেশন করতা, তাই তো? তোমাদেরকে গণসংখ্যা দেয়া থাকতো, সেগুলো টালি চিহ্ন বের করতাম, অর্থাৎ টালি চিহ্ন দিয়ে গণসংখ্যা পরিমাপ করতা। 1 2 3 টালি চিহ্ন দিতা, টালি চিহ্নের পাশে টালি চিহ্নের সংখ্যাটা লিখতা, 1 2 3 4 এভাবে করে সংখ্যাটা লিখতা। আচ্ছা, এই যে সংখ্যাটা লিখতা, এই সংখ্যাটা লেখাটাই হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন ছিল। হ্যাঁ, এই গণসংখ্যা নিবেশনের পাশাপাশি তোমাকে বলা হতো, ধরো গ নাম্বারে তোমাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন তৈরি করো, এরপরে ঘ নাম্বারে তোমাকে বলা হচ্ছে আয়তলেখ অঙ্কন করো। তাহলে এই চ্যাপ্টারটা অনেকটা হচ্ছে ক্লাস 8-9-10-এর হুবহু চ্যাপ্টার। ক্লাস 8-9-10-এ যে অঙ্কগুলো করে এসেছিলা, গণসংখ্যা নিবেশন তৈরি করো, আয়তলেখ অঙ্কন করো, উদ্দীপকের তথ্যকে দণ্ডচিত্রের মাধ্যমে উপস্থাপন করো, এই হাবিজাবি ক্লাস 8-9-এর যত অঙ্ক আছে সেগুলো হচ্ছে আমরা গ এবং ঘ নাম্বারের জন্য করবো। অর্থাৎ এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো গ এবং ঘ নাম্বারের প্রশ্ন আসে, তাহলে এই চ্যাপ্টারে এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত থেকে থাকবে। ওকে, কই এই তো একটু বসো। হ্যাঁ, শুধু শুধু তোমাকে দেখা হচ্ছে, তাহলে এখানে বসো। এই যে এইটা তো বসো, এটা দেখে শেষ করে নি। আচ্ছা, এটাও একটা বোর্ড প্রশ্ন একটু খেয়াল করো। সেটা হচ্ছে বলছে কি, রাকিব তার শিক্ষককে শিশু হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শিশুদের 20 জন শিশুর বয়সের তথ্য সংগ্রহ করতে বললেন। রাকিবকে তার শিক্ষক বললেন। আচ্ছা, রাকিব যে তথ্যগুলো সংগ্রহ করলো এগুলো হচ্ছে দেয়া আছে। আচ্ছা, এখন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক কাকে বলে। প্রথম যে প্রশ্নটা সেটা কি বলছে, যে বিচ্ছিন্ন চলক কাকে বলে। আচ্ছা, তারপর হচ্ছে খ নাম্বারে যে প্রশ্নটা সেটা হচ্ছে বাড়ির নাম্বার। আমাদের যে বাড়ির নাম্বার থাকে, এই বাড়ির নাম্বারটা কোন ধরনের পরিমাপনের স্কেল। বাড়ির নাম্বারটা কোন ধরনের পরিমাপনের স্কেল।
ওকে, আচ্ছা তারপরে গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। প্রাপ্ত তথ্য থেকে উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। আচ্ছা, প্রাপ্ত তথ্য থেকে এই যে চলকের কথা বলেছিলাম, চলক আসছে, দেখো চলক নিয়ে কথা হচ্ছিল যে ক নাম্বারে আমাদের চলকের প্রশ্ন আসতে পারে, চলক ধ্রুবক রিলেটেড প্রশ্ন আসতে পারে। এরপর যে বাড়ির কোন ধরনের পরিমাপন স্কেল, এই পরিমাপন স্কেলগুলো একটু পড়তে হবে। পরিমাপন স্কেলগুলো নামবাচক পরিমাপন স্কেল নাকি গুণবাচক পরিমাপন স্কেল, এগুলো একটু মানে জাস্ট একটু নর্মাল একটু ধারণা রাখতে হবে, কারণ আমার যে কোনো একটা উদাহরণ দিবে, যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে যে এটা হচ্ছে কোন ধরনের পরিমাপন স্কেল। ধরো বলা হচ্ছে যে তার বাড়ির অবস্থা ভালো, বা তার হচ্ছে বাড়ির অবস্থা খারাপ, বা রোডটা ভালো, আজকের আবহাওয়াটা ভালো, আজকের আবহাওয়াটা খারাপ, এই ধরনের বিভিন্ন ধরনের রিলেটেড কিছু এক্সাম্পল দিবে, দিয়ে বলবে যে এটা হচ্ছে কোন ধরনের পরিমাপন স্কেল। হ্যাঁ, তাহলে এই যে পরিমাপন স্কেল সম্পর্কে একটু ধারণা রাখলে তাহলে আমরা জাস্ট প্রশ্নগুলো স্কিপ করতে হবে না, প্রশ্নগুলো পারবো। আচ্ছা, যেটা বলছিলাম, যেটার জন্য এই প্রশ্নটা আসলে ওপেন করা, সেটা হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বার। দেখো ক্লাস 9-10-এও তোমরা কিন্তু একই ধরনের অঙ্ক করে এসেছো, এটা আহামরি কোনো কঠিন চ্যাপ্টার বলে মনে হয় না। ক্লাস 8-9-এর একদম লাস্ট যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো হচ্ছে পরিসংখ্যান রিলেটেড চ্যাপ্টার ছিল। ইনফ্যাক্ট প্রশ্নেও কিন্তু লাস্টের দিকে যে ম্যাথগুলো আসতো সেগুলো হচ্ছে পরিসংখ্যান রিলেটেড ম্যাথগুলোই করতে হতো। আচ্ছা, তাহলে তথ্য উপাত্ত বা কী নামে ছিল সেটা ঠিক খেয়াল নাই আমার প্রশ্নের, তোমাদের প্রশ্ন না, তোমাদের যে চ্যাপ্টারের নাম কি ছিল সেটা আমার এখন খেয়াল নেই বা মনেও পড়ছে না। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো যে গণসংখ্যা নিবেশন তৈরি করা, গণসংখ্যা নিবেশন তৈরি করা, এরপর হচ্ছে আয়তলেখা অঙ্কন, এগুলো হচ্ছে কি আমাদের কিসের মধ্যে পড়ছে, এগুলো আমাদের ওই ক্লাস 9-10-এর অঙ্কের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো আহামরি কোনো কঠিন কাজ না। দেখো গণসংখ্যা নিবেশন করবো, প্রথমত গণসংখ্যা নিবেশন থেকে একটা জাস্ট আয়তলেখা অঙ্কন করে দিব। তা আমাদের এই চ্যাপ্টারের যদি প্রশ্ন বলি, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অনেকটাই এরকম হবে। এই ক খ বাদ দিয়ে গ এবং ঘয়ের স্ট্রাকচার কিন্তু একই রকম হবে। ঠিক আছে, আয়তলেখা অঙ্কন করো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এইভাবে করে আমার জাস্ট প্রশ্নগুলো সাজানো থাকবে। গ এবং ঘ মানে কনফার্ম তোমার হচ্ছে যে 8-9-এ যে অঙ্কগুলো করে এসেছো সে 8-9-10-এর অঙ্কের মতোই অনেকটাই রিলেটেড থাকবে, অনেকটা না প্রায় পুরোটাই রিলেটেড থাকবে, শুধু ক এবং খ ছাড়া। ক এবং খটা হচ্ছে তোমার বর্তমানে যে এইচএসসির পরিসংখ্যান বই, সেই এইচএসসির পরিসংখ্যান বই থেকে একটু থিওরিটা একটু ভালো মতো পড়লে ক এবং খ নাম্বারও পারবা। ওকে, তারপর চলে আসো আমাদের তৃতীয় অধ্যায়ে চলে আসো। খেয়াল করো তৃতীয় অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে তরঙ্গ গড় কাকে বলে, গাণিতিক গড় কাকে বলে, জ্যামিতিক গড় কাকে বলে, এখানে যদি বা নাই আমি তাও মুখে বলছি, মধ্যমা কাকে বলে, প্রচুরক কাকে বলে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ক এবং খ নাম্বারের জন্য, ক এবং খ নাম্বারের জন্য আমার এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। কি কি বললাম, তরঙ্গ গড় কাকে বলে, গাণিতিক গড় কাকে বলে, মধ্যমা কাকে বলে, প্রচুরক কাকে বলে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জ্যামিতিক গড় কাকে বলে। এটা যেখানে এটা মিস গেছে আর কি, হ্যাঁ টাইপিং মিস্টেকের কারণে মিস গেছে, সেটা হচ্ছে জ্যামিতিক গড় কাকে বলে, জ্যামিতিক গড় কাকে বলে। আচ্ছা, তারপরে আসো গ এবং ঘ নাম্বারে কী ধরনের প্রশ্ন আসতে পারে। গ এবং ঘ নাম্বারে মোস্ট ইম্পর্টেন্টলি এই যে আমাদের মধ্যমা নির্ণয়, প্রচুরক নির্ণয়, তরঙ্গ গড় নির্ণয়, জ্যামিতিক গড় নির্ণয়, এই গড় নির্ণয় রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো আসতে পারে। এবং আমাদের গাণিতিক গড় নির্ণয়, আচ্ছা এই প্রশ্নটা মিস হয়ে গেছে তাই না, গাণিতিক গড় নির্ণয়, এটা একটু লিখে রাখো বা স্ক্রিনশট যদি নিতে চাও স্ক্রিনশট নিতে পারো। গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয় বা সাধারণ গড় নির্ণয়ও আসতে পারে। সাধারণ গড় নির্ণয় আমি জাস্ট গড় নির্ণয় হিসেবে দিচ্ছি, গড় নির্ণয়। ওকে, আচ্ছা কি বললাম, মধ্যমা নির্ণয় আসতে পারে,
মধ্যমা প্রচুরক, এগুলো কিন্তু মধ্যমা প্রচুরকের কাজ কিন্তু আমরা ক্লাস 8, 9, 10 করেছি। ক্লাস 8, 9, 10 মধ্যমা নির্ণয় করেছি, প্রচুরকও নির্ণয় করেছি, গাণিতিক গড়ও নির্ণয় করেছি, বা সাধারণ গড় নির্ণয় করেছি। তাহলে নতুন কোনটা? আসলে নতুন হচ্ছে শুধু এই দুইটা বলতে গেলে, তরঙ্গ গড় নির্ণয়, জ্যামিতিক গড় নির্ণয়, এই দুইটা হচ্ছে আমাদের কাছে নতুন। এই দুইটার খুব সিম্পল একটা সূত্র আছে, হ্যাঁ সিম্পল, খুবই সাধারণ একটা সূত্র আছে, মানে জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, গাণিতিক গড়, এই তিনটা মিলে একটা সূত্র, একটা সূত্র দিয়ে বিভিন্নভাবে আমি গাণিতিক গড়, জ্যামিতিক গড় এগুলো নির্ণয় করে ফেলতে পারবো। সো ভালো মতো জানতে চাইলে অবশ্যই আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হতে হবে, যেখানে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে মাত্র 1490 টাকা, এবং হচ্ছে তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট বাংলা, ICT এবং ইংলিশ, এই তিনটা সাবজেক্ট হচ্ছে তোমাদের 1490 টাকা। এবং সবগুলো সাবজেক্ট যদি একসাথে করতে চাও, তোমার কম্পালসারি সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট সবগুলো সাবজেক্ট কিন্তু তোমার মাত্র 2490 টাকা। এবং আজকে রাত পর্যন্ত কিন্তু তোমাদের 10% ডিসকাউন্ট চলছে। সো আমার মনে হয় না যে তোমার এত কমে অন্য কোথাও তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি এই লাস্ট মুহূর্তে এসে যে এতগুলোর একটা ফাইনাল প্রিপারেশন বলো, বা আলটিমেটলি একটা টাচে থাকা, হ্যাঁ আমরা চাইলেও কিন্তু সবগুলো সাবজেক্টে সবসময় মনোযোগ দিতে পারি না। তো মাঝখান দিয়ে হয় কি, পরীক্ষার আগে সব কিছু একদম এলোমেলো হয়ে যায়। তো সবচেয়ে ভালো মানে প্ল্যানিং হচ্ছে যে আমার পড়াশুনোটা সবসময় টাচে রাখা, সবগুলো সাবজেক্ট টাচে রাখা। এই সবগুলো সাবজেক্ট টাচে রাখতে হলে জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া আপুদের সাজেশন ভিত্তিতে ক্লাসগুলো করা, এবং যদি পরীক্ষা দেওয়া পসিবল হয় পরীক্ষা দেওয়া। তো সব কিছুরই সুবিধা পাওয়া তুমি আমাদের 3.1 FRB 3.1 কোর্সে, যেটাতে মাত্র সবগুলো সাবজেক্ট কিন্তু 2490 টাকা, এবং আজকে রাত পর্যন্ত কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে। ওকে, তো দেরি করো না, অবশ্যই ভর্তি হওয়ার সর্বোচ্চ চেষ্টা করো, কারণ 2490 টাকা এত কম টাকায় আমার মনে হয় না তুমি অন্য কোথাও এত সুযোগ সুবিধা পাবা। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু PDF দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসেরই দেখা যাচ্ছে MCQগুলো বুঝিয়ে দেওয়া হবে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথা থেকে আসতে পারে এটাও ভাইয়া আপুরা সবাই বলে দিবে যে এই জায়গা থেকে আমার এই টপিক্স থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং এই টপিক্স থেকে প্রশ্নগুলো আসবে না, বা এই টপিক্সটা অত গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো, যেটা বললাম যে আমাদের তৃতীয় অধ্যায় থেকে আহামরি কঠিন কিছু নাই, এখানে শুধু নতুন যদি বলি সেটা হচ্ছে তরঙ্গ গড় নির্ণয় আর জ্যামিতিক গড় নির্ণয়, এই দুইটা টপিক্সই হচ্ছে শুধু নতুন। আচ্ছা এখন চলে আসো চতুর্থ অধ্যায়টাও অনেক ইজি একটা অধ্যায়। চতুর্থ অধ্যায়টাও যে তৃতীয় অধ্যায় পারবে তার জন্য চতুর্থ অধ্যায়টা তেমন একটা কঠিন না আর কি। আচ্ছা দেখো, পরিসংখ্যানের চতুর্থ অধ্যায় প্রথমে তো হচ্ছে ক এবং খ নাম্বারের জন্য দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, প্রচুরক আদর্শ পরিমাপক নয় কেন, এটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এই দুইটা হচ্ছে মানে আমার এখানে যা সাজেশন দেয়া আছে মোটামুটি এগুলো হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেন ভিত্তিতে সাজেশনগুলো দেওয়া আছে। এটা দেখো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। ওকে, এরপর হচ্ছে প্রচুরক আদর্শ পরিমাপক নয় কেন, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। আর কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের প্রশ্ন। ওকে, আচ্ছা তারপরে দেখো বিভাজক কাকে বলে, এটাও ক নাম্বারের প্রশ্ন। এরপর তথ্য সারির প্রান্তিক বা চরম মান বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের প্রশ্ন, মানে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ আর কি। অর্থাৎ এই যে এই প্রশ্নগুলো যদি হয়, প্রশ্নগুলো সবসময় দেখবা যে এই ধাঁচের হচ্ছে বা এই রকম হচ্ছে, সাধারণত এর বাইরে আসলে প্রশ্ন হয় না। প্রশ্নের যে স্ট্রাকচার, তুমি যদি একবার প্রশ্নের স্ট্রাকচার বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর করাটা খুব ইজি হয়ে যাবে। এরপর গ এবং ঘ নাম্বার জন্য দুই ধরনের ম্যাথ সাধারণত এসে থাকে, সেটা হচ্ছে সম্মিলিত গড় নির্ণয় করো, চিত্র থেকে প্রচুরক নির্ণয় করো, চিত্র থেকে তোমাকে সেই চিত্র থেকে হচ্ছে প্রচুরক নির্ণয় করতে হবে এবং সম্মিলিত গড় নির্ণয় করতে হবে। আচ্ছা তারপর আসো পঞ্চম অধ্যায়, আমাদের পঞ্চম অধ্যায় একটু খেয়াল করো। পঞ্চম অধ্যায় একটু মানে আমাদের এটা হচ্ছে লেটেস্ট সিলেবাসে আসছে আর কি। লেটেস্ট সিলেবাস বলতে হচ্ছে এগুলো হচ্ছে আমরা ক্লাস 8, 9-এ করি নাই কখনো, একটু বাইরের
অর্থাৎ নতুন জিনিস আমাদের জন্য, ঠিক আছে, নতুন টপিকস। সেটা হচ্ছে পরিঘাত কি, পরিঘাত কি, ধনাত্মক বঙ্কিম নিবেশন কাকে বলে, ধনাত্মক বঙ্কিম নিবেশন, আচ্ছা ঋণাত্মক বঙ্কিম নিবেশন কাকে বলে, বিভেদাঙ্ক কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরিঘাত কি, ধনাত্মক বঙ্কিম নিবেশন কাকে বলে, ঋণাত্মক বঙ্কিম নিবেশন কাকে বলে, এবং বিভেদাঙ্ক কি। আর গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো, ভেদাঙ্ক নির্ণয় করো, বিভেদাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এটা একটু ভালো হয় যদি তোমাদেরকে একটা, আচ্ছা আমি দেখি একটা হচ্ছে তোমাদেরকে প্রশ্ন দেখাতে পারি কিনা। প্রশ্ন দেখালে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নের যে স্ট্রাকচার বা আসলে কীরকম আসতে পারে সেটা সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার ধারণা হয়ে যাবে। হ্যাং দিছিল, পুরা বোর্ড হ্যাং দিয়ে বসে আছে। বন্ধ করছিলেন নাকি? না বন্ধ করিনি, আবার ব্যাক করছি। ব্যাক করে কই কই চলে গেছে কি জানি। আমি যে হাতে হাত দেই সেটাই ঠিক হয়ে যায়। দিচ্ছি আমি এটাতে এসেই হ্যাং হয়ে গেছিল। সময় দেন, কালা হয়ে ওই যে বৃষ্টি আসার আগে যেমন হচ্ছে পুরো ইয়ে হয়ে যায়, দেখছো হ্যাং দিছে আবার। উল্টাও তো দেখি, নিচে যাও, পঞ্চম হয়ে যাও, পঞ্চমে যাও। সাকিব বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড়। তার একটি ম্যাচে তার উইকেট প্রাপ্তি x। বন্ধ করলে চলবে না, এত কি চলে? আজে কথা একটা বাস্তা 3 মিনিট বাকি আছে। তোমরা সবাই অপেক্ষা করো, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুঃখিত। 36 ঘন্টা ক্লাস নিতে নিতে বটি
নিজেই হাঁপাই গেছে। ওইটা ওপেন করো। পঞ্চমে যাও। তৃতীয়। বোর্ড হ্যাং করছিল। চলে এসেছে বাচ্চারা। আচ্ছা দেখো, আমাদের উদ্দীপক দেওয়া আছে, প্রশ্নগুলো দ্রুত করে একটু। পরিঘাত কি, যে পরিঘাত কাকে বলে, এটা প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন আসবে, প্রথমেই বলেছি। এরপরে কোনো নিবেশনে বিটা 1 ইজ গ্রেটার দেন 0 দ্বারা কি বোঝায় এটা একটু ব্যাখ্যা করো। একটু খ নাম্বারের প্রশ্নগুলো পড়তে হলে, বা সরি খ নাম্বারের প্রশ্নগুলো পরীক্ষার খাতায় পারতে হলে একটু যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের সকল বোর্ড কোয়েশ্চেনের খ নাম্বার প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে হবে, কারণ খ নাম্বার একটু টেকনিক্যাল প্রশ্ন আসে, ঠিক আছে? যে পরিঘাতের এই মানটা কেন হলো এটার ব্যাখ্যা করো, বা পরিঘাত কেন হচ্ছে, বা ধরো হচ্ছে জিজ্ঞেস করলো যে ধনাত্মক বঙ্কিম রেখা কেন অঙ্কন করা হলো, হ্যাঁ, বা এখানে ধনাত্মক বঙ্কিম কেন হচ্ছে, ঋণাত্মক বঙ্কিম কেন হচ্ছে, এই কেন হচ্ছে ব্যাখ্যাটা কিন্তু টেকনিক্যাল কোয়েশ্চেন। এই টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো প্রশ্ন করতে গেলে, প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই বোর্ড প্রশ্নের সাহায্য লাগবে। তো বোর্ড প্রশ্ন রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত বছরের সর্বোচ্চ পরিমাণে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে তাহলে তুমি কিন্তু তখন এই খ নাম্বারের প্রশ্নগুলো উত্তর করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবা না। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো, দেখো উদ্দীপকের নিবেশনের ভেদাঙ্ক ও প্রচুরক নির্ণয় করো। এই যে ভেদাঙ্ক ও প্রচুরক নির্ণয় করতে হবে, ভেদাঙ্ক ও প্রচুরক নির্ণয় করো, এবং উদ্দীপকের তথ্যের ভিত্তিতে সূচলতা নির্ণয় করো। ধনাত্মক বঙ্কিম সূচল নাকি ঋণাত্মক বঙ্কিম সূচল, হ্যাঁ এটা বের করতে হবে, ঠিক আছে? এই যে সূচলতা নির্ণয় করো। এবং আরেকটা যদি প্রশ্ন দেখি, এবং সেম ক্যাটাগরির থাকবে, সেম প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু আহামরি কোনো চেঞ্জ হবে না, আহামরি কোনো চেঞ্জ নাই। দেখো এই যে অশোধিত পরিঘাত কাকে বলে, শোধিত পরিঘাত কাকে বলে, পরিঘাত কাকে বলে, বঙ্কিমতাবিহীন নিবেশন কোন ধরনের নিবেশন, বঙ্কিমতাবিহীন নিবেশন কোন ধরনের নিবেশন, এটা ব্যাখ্যা করতে হবে। এটাও কিন্তু টেকনিক্যাল কোয়েশ্চেন। সো টেকনিক্যাল কোয়েশ্চেন পারতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন যেগুলো, এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। বোর্ড কোয়েশ্চেনের খ নাম্বারটা একটু গুরুত্ব দিতে হবে সব চ্যাপ্টারে, পরিসংখ্যানের সব চ্যাপ্টারে, না হয় খ নাম্বারে কিন্তু তুমি আটকে যাবে। খ নাম্বারে যদি আটকে যাও, ওই জায়গাটা যদি খালি রেখে চলে আসো, পরীক্ষার খাতায় যদি খালি রেখে চলে আসো, তাহলে টিচারের মনে কিন্তু একটা ধারণা জন্মাবে যে তুমি মনে হয় পারো না, ভালো মতো হয়তো পড়ে আসনি বা পড়ালেখা হয়তো করনি, এই জন্যই তুমি খ নাম্বারে পড়ছো না। আর বাকি মনে হয় যে ম্যাথগুলো মনে হয় যে কোনোভাবে তুমি পাশের জন থেকে দেখে করে ফেলেছো। তো এই জন্য খ নাম্বার মানে কোনো কিছু আসলে খালি রাখাটা উচিত না,
আচ্ছা, যারা এখনও ক্লাসটা শেয়ার করে নেয় কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করো। দেখো তোমাদের ক্লাস অ্যাক্টিভিটির ওপর বা ক্লাস শেয়ার করার ওপর, ক্লাস মেনশন করার ওপর আমাদের কিন্তু যে পুরস্কারগুলো দিবে, সেই পুরস্কারগুলো কী কী? 3600 টাকা ক্রেস্ট আছে, তারপর একটা টি শার্ট আছে, যে টি শার্টটা হচ্ছে অলরেডি আমার কাছে আছে। হ্যাঁ, টি শার্ট আছে, এই যে এই টি শার্টটা আছে, এই যে এই টি শার্টটা। ওকে, এই ধরনের টি শার্ট তো আমাদের এখন বর্তমান সময়ে মোস্ট ওয়ান্টেড, তাই না? আচ্ছা, তারপরে তার সাথে যেটা পাবা সেটা হচ্ছে ক্রেস্ট আছে, সেটা তো বলেছি, টি শার্ট আছে, তার সাথে হচ্ছে সাজেশন পাবা। হ্যাঁ, আমার এইচএসসি পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার সাজেশন আর কি, ফাইনাল পরীক্ষার সাজেশন বুক পাবা একটা। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে খেয়াল করো, গ নাম্বারটা খেয়াল করো, উদ্দীপকের আলোকে ভেদাঙ্ক নির্ণয় করো এবং উল্লিখিত নিবেশনটি অতি সুচালো তা গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ আমার এক কথায় এখানে এই যে আমাদের পঞ্চম অধ্যায়ে বেসিক্যালি যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করতে বলবে আমাকে, এছাড়া প্রচুরক নির্ণয় করতে বলবে, এছাড়া আমার যে নিবেশন, সেই নিবেশনের সুচলতা নির্ণয় করতে হবে। এই যে 3 থেকে 4 ধরনের অঙ্কই কিন্তু বারবার আসবে। তোমরা যদি একটু তোমাদের কোনো টেস্ট পেপার থাকুক বা গাইড থাকুক, বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি খেয়াল করে থাকো, একই লেভেলের প্রশ্ন বারবার আসছে। অর্থাৎ আমার 3 থেকে 4টা প্র্যাকটিস করলে কিন্তু আমি বুঝে যাবো যে আসলে এইভাবেই অঙ্কগুলো হচ্ছে, বা অঙ্কগুলো আসলে এইভাবেই করতে হবে। এইভাবে করতে পারলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এরপর ষষ্ঠ অধ্যায়ে কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে, মানে এখানে একটু ক নাম্বার এবং খ নাম্বারের প্রশ্নগুলো অদল বদল করা থাকে। বদল বলতে হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারের প্রশ্ন আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই সবগুলো আইটেমের ডিটেলসে বর্ণনা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম চ্যাপ্টারেও চলক ধ্রুবকের আলোচনা আছে, দ্বিতীয় চ্যাপ্টারেও চলক ধ্রুবকের আলোচনা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে চলক ধ্রুবক কাকে বলে এই যে এই প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার রিলেটেড কোনো চ্যাপ্টারের প্রশ্নে চলে আসছে। ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে বা পরিঘাত কাকে বলে, এটা হচ্ছে আমাদের যে ষষ্ঠ অধ্যায়েও আলোচনা আছে, যার কারণে এখানে বেশিরভাগ ক নাম্বারের যে প্রশ্ন, এই ক নাম্বার প্রশ্নগুলো এই যে কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে, চতুর্থ ব্যবধান কি, বা বিভেদাঙ্ক কাকে বলে, পরিঘাত কেন নির্ণয় করা হয়, এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো আসবে। আচ্ছা, তারপর হচ্ছে চতুর্থ ব্যবধানের উপযোগিতা কি, শূন্য সংশ্লেষ বলতে কি বুঝো, বৃত্তের ব্যাসার্ধ পরিধির মধ্যে কি ধরনের সংশ্লেষ বিদ্যমান, এগুলো হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো একটু যদি মোটামুটি সলভ করি, এগুলো ক এবং খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর প্রশ্নের অঙ্ক স্ট্রাকচার, অর্থাৎ অঙ্ক থেকে কি আসবে, অঙ্ক থেকেও এখানে 3 ধরনের অঙ্কের বেশি আসে না আসলে, সেটা হচ্ছে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, ভেদাঙ্ক নির্ণয় করো, নির্ভরাঙ্ক নির্ণয় করো। কি বললাম? সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, ভেদাঙ্ক নির্ণয় করো, আর নির্ভরাঙ্ক অঙ্ক নির্ণয় করো। এই যে এই 3টার ভিতরে এর আগের চ্যাপ্টারে কি ছিল, আগের চ্যাপ্টারে আমাকে ভেদাঙ্ক নির্ণয় করতে বলেছে, প্রচুরক নির্ণয় করতে বলেছে এবং সুচলতা নির্ণয় করতে বলেছে। তোমরা কিন্তু একটু খেয়াল করলে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নগুলো মানে এরা কিন্তু একটা রেল লাইন ধরে আগাচ্ছে প্রত্যেকটা, মানে পরিসংখ্যানে এটা একটা সুবিধা। আমরা শুধু ভয় করি যে পরিসংখ্যানে এতগুলো ম্যাথ তো আমি পারবো না, বা আমার দ্বারা মনে হয় এবার পাস করা পসিবল হবে না পরিসংখ্যানে। আসলে বেশি কিছু না, জাস্ট এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো একটু ভালো মতো বুঝতে পারলে, অর্থাৎ স্ট্রাকচার কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি, তাও যদি না বুঝো সেই ক্ষেত্রে একটাই উপায়, সেটা হচ্ছে মানে আমি বলার পরও যদি না বুঝো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা টেস্ট পেপার কিনে, যদি টেস্ট পেপার থাকে তাহলে থাকলো, না হলে কিনতে হবে, কিনে পরিসংখ্যানের টেস্ট পেপার, অবশ্যই অন্য সাবজেক্টের না। যাই হোক, পরিসংখ্যানের বিভিন্ন যে বোর্ড প্রশ্নগুলো আছে, বিগত বছরের বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নগুলো 3 থেকে 4টা সলভ করতে হবে। কয়টা? তুমি যদি 3টা না পারো তাহলে হচ্ছে মানে 3টাতেও যদি তোমার ফুল
কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে তোমাকে 4টা করতে হবে, 4টা প্র্যাকটিস করতে হবে। তো 3 থেকে 4টা আমি যদি প্র্যাকটিস করি তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের কীভাবে প্রশ্ন আসছে, অর্থাৎ যে রেল লাইন ধরে আগাচ্ছে বলছি সেই রেল লাইন কোনটা তুমি কিন্তু ধরে ফেলতে পারবে। আর একবার পরিসংখ্যানের প্রশ্নের স্ট্রাকচার বুঝতে পারলে তাকে দুনিয়ার কেউ আটকাতে পারবে না, কারণ বারবার প্রশ্ন আসবে। অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্নও যা আসবে, অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, ধরো তুমি চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, একই রকম প্রশ্ন অর্থাৎ একই স্ট্রাকচারের প্রশ্ন আসবে ঢাকা বোর্ডেও, একই স্ট্রাকচারের প্রশ্ন আসবে কুমিল্লা বোর্ডেও। বোর্ডের প্রশ্নগুলো দেখবা যে কি হুবহু মিল, হুবহু মিল বলতে মানে হুবহু মিল না, হুবহু মিল বলে আচ্ছা বেশি কিছু হয়ে যাচ্ছে, সরি, হুবহু মিল না মানে স্ট্রাকচারের হুবহু মিল। অর্থাৎ তোমার প্রশ্নগুলো একটু অন্যরকম, অর্থাৎ প্রশ্নের নাম আলাদা, প্রশ্নের সংখ্যাগুলো আলাদা, কিন্তু দেখা যাচ্ছে হয় কোনো প্রশ্নে ভেদাঙ্ক নির্ণয় করতে বলেছে, না হয় কোনো প্রশ্নে সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে বলেছে, না হলে কোনো প্রশ্নে নির্ভরাঙ্ক নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এই যে স্ট্রাকচারের বাইরে কখনো প্রশ্ন যাবে না, যাইও না, মানে এতদিন পর্যন্ত যাইনি, কখনো যাবেও না ইনশাল্লাহ। ওকে ম্যাম, ফিজিক্স ক্লাস কখন হবে? ফিজিক্স ক্লাস তো হয় না এখানে, ফিজিক্স ক্লাস তো হয় না, তাই না? আচ্ছা যাই হোক, আচ্ছা এবার আসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা একটু বলি। সপ্তম এবং অষ্টম অধ্যায় যাদের খুব মানে ভয় লাগে আমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা যাদের ভয় লাগে, যে মনে হয় যে না পরিসংখ্যানে মনে হয় এবার আর হবে না, বা পরিসংখ্যানে প্রথম পত্র আমার খুব কঠিন লাগছে, তাদের জন্য খুব মানে বেস্ট একটা সলিউশন কি, তুমি বেশি কিছু করতে হবে না। তুমি যদি বেশি মানে ভালো মতো একটু সুন্দর মতো পাস করতে চাও, A+ মার্ক না পাও, মানে মোটামুটি একটা ভালো মার্ক পেয়ে যদি পাস করতে চাও, অ্যান্ড এতদিন পর্যন্ত তুমি ভয়ে যদি না পড়ো, মাত্র কয়েকদিনের ভিতরে তুমি যদি বেস্ট প্রিপারেশন নিতে চাও, তাহলে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে তুমি প্রথম 3টা অধ্যায় পড়ো, মানে 1, 2, 3 পড়ো, এবং লাস্টের এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় পড়ো, তুমি 100% পাস করবা, তুমি 100%, মানে এটা গ্যারান্টেড। কারণ এই যে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের অঙ্ক, মানে অঙ্ক তো এই যে আমাদের অষ্টম অধ্যায়ে তো কোনো অঙ্কই নেই, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, তাহলে হচ্ছে এই সপ্তম অধ্যায়ের যদি অঙ্কের কথা বলি, এর মতো সহজ অঙ্ক আরেকটাও নাই, মানে আর কোনো চ্যাপ্টারে এর থেকে বেশি সহজ অঙ্ক আর কোথাও হতে পারে না। আচ্ছা, তো এই যে আমাদের এই চ্যাপ্টারটা, অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায়ের যে অঙ্ক সেটা হচ্ছে কালীন সারির ভিত্তিক অঙ্ক। এখানে হচ্ছে আমার 40 নং গড় পদ্ধতি নির্ণয় করতে হবে। আচ্ছা একটু প্রথম থেকেই বলি, না হলে অগোছালো হয়ে যাবে। দেখো, প্রথমত হচ্ছে ঋতুগত ভেদ কাকে বলে, সাধারণ ধারার অপর নাম কি, এগুলো হচ্ছে সব ক নাম্বারের প্রশ্ন, ক নাম্বারের রিলেটেড প্রশ্ন। দীর্ঘমেয়াদী ধারা কয় প্রকার, এই যে খ নাম্বারের প্রশ্ন, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। এবং এখানে দীর্ঘমেয়াদী ধারা কয় প্রকার এটা একটু আমাদেরকে দেখাতে হবে, যে কয় প্রকার, এটা একটু ছোট ছোট ব্যাখ্যা দিতে হবে, যে এই দীর্ঘমেয়াদী ধারা হচ্ছে 3 প্রকার, এই ধারাকে এটা বলে, এই ধারাকে এটা বলে, এই ধারাকে এটা বলে, এটা একটু ব্যাখ্যা করতে হবে, যেহেতু খ নাম্বারের প্রশ্ন। এরপর হচ্ছে চক্রক্রমিক ধারা কাকে বলে, এটা একটু ব্যাখ্যা করতে হবে। অনিয়মিত ভেদ কাকে বলে, খ নাম্বারে আসলে এগুলো একটু ব্যাখ্যা করতে হবে, আর ক নাম্বারে হলে জাস্ট এক লাইনে আমার উত্তর করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে দুই ধরনের প্রশ্ন আসে, এর বাইরে আসলে যায় না। এটা হচ্ছে এই যে এই দুইটাই হচ্ছে এই চ্যাপ্টারের সপ্তম অধ্যায়ের রেল লাইন, অর্থাৎ এই রেল লাইন ধরে আগালে তোমাকে কেউই মানে পাস তো অবশ্যই করবা, মানে মোটামুটি তুমি ভালো করবা, মোটামুটি ভালো করার চান্স আছে, ঠিক আছে। যাদের একদমই পড়া হয়নি তাদের জন্য বলছি, কিন্তু আমি যাদের একদমই পড়া হয়নি বা দেখা যাচ্ছে খুব ভয়ে ছিলা পরিসংখ্যান নিয়ে, এখন পড়তে চাচ্ছ, তাদের জন্য এই সাজেশনটা, ঠিক আছে। মানে সবার জন্য আলটিমেটলি সম্পূর্ণ সাজেশন, সম্পূর্ণ ক্লাস, বাট স্পেশালি যারা মনে করছো যে এই মানে যেগুলো খুব কঠিন চ্যাপ্টার, সেই কঠিন চ্যাপ্টারগুলো একটু স্কিপ করার চেষ্টা করছো, তাদের জন্য হচ্ছে এই প্রথম 3টা চ্যাপ্টার পড়তে হবে সমাজকর্মের, একদম প্রথম 3টা, অর্থাৎ 1, 2, 3, এবং আমাদের এই যে লাস্ট 2টা সপ্তম এবং অষ্টম অধ্যায়, এই যে 5টা, মোটামুটি এই 5টা নিয়ে আমি যদি ভালো মতো একটু পড়তে পারি, তাহলে কিন্তু অঙ্কগুলো অ্যাটলিস্ট পারবো। হ্যাঁ, সিকিউতে আমি ভালো করতে পারবো, সিকিউতে। আর এমসিকিউর জন্য আসলে ওভাবে কোনো কিছু সাজেশন দেওয়া পসিবল না। এমসিকিউতে ম্যাথ আসে, থিওরি আসে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম মিক্স আপ করে আসে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটাবার রিডিং করে ফেললে, তুমি যদি একদম ওই যে আমরা নিউজ পেপার পড়ি না, খবরের কাগজ পড়ি না, নিউজ পেপারের মতো একবার যদি রিডিং দাও, এরপরে আবার আরেকদিন বসে আরেকটু ভালো মতো একটু ডিপলি
পড়লা, হ্যাঁ একটু বেশি করে পড়লা, তাহলে কিন্তু তুমি পারবা। হ্যাঁ প্রথমে নিউজ পেপারের মতো পড়বো এই কারণে যাতে নিউজ পেপারের মতো পড়ার কারণে আমার ভয়টা দূর হয়ে যায়, ঠিক আছে? পরিসংখ্যান নিয়ে যত ভয় আছে থিওরিগুলো একটু পড়ে নিব নিউজ পেপারের মতো, যাতে ভয়টা দূর হয়ে যায়। এর পরবর্তীতে একটু ভালো মতো পড়বো যাতে করে আমার কি হয়ে যায়, যাতে আমার ক্লিয়ার হয়ে যায়। মানে এমসিকিউর জন্য আমি সাধারণ একটা নলেজ নিয়ে যেতে পারলেই এনাফ। কারণ আমার তো এমন না, আমার লাস্ট পজিশনে এসে এমন তো না আমাকে 100তে 100ই পাইতে হবে। 100তে 100 পাওয়াটা খুব টাফ, ঠিক আছে? 100তে 100 পাইতে হবে না। হ্যাঁ এটা আমিই বলছি, 100তে 100 পাইতে হবে না, তোমার মোটামুটি ভালো করলেও চলবে। মোটামুটি ভালো করতে গেলে এই সাজেশন যদি ফলো করো, আমার মনে হয় না তোমার মানে তুমি আরেকটু যদি ভালো পড়ো, আমার কথা থেকে যদি আমি যে সাজেশন দিলাম তার থেকে যদি আরেকটু ভালো পড়ো, তাহলে দেখা যাচ্ছে A+ ক্রস করে ফেলছো তুমি, ঠিক আছে? মানে A+ মার্কও ক্রস করে ফেলছো। পরিসংখ্যানে A+ আনাটা তেমন কোনো বিষয় না, তোমরা শুধু শুধু ভয় করো। জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো ধরো আজকে থেকে, একটা একটা শেষ করো, এই সাজেশনে চলো, দেখবা যে এই স্ট্রাকচারের বেশি অঙ্ক আসেই না। জাস্ট সপ্তম অধ্যায়টা যদি পারো, এখন যদি তোমার কাছে কোনো বই থাকে তাহলে একটু খুলো, জাস্ট এই সপ্তম অধ্যায়টা খুলো, দেখো তো এই যে সপ্তম অধ্যায়, এর বাইরে কি কোনো অঙ্ক আসে না, কিন্তু আসবে না। কোথা থেকে আসবে? নাই তো, প্রশ্নে মানে নিয়মই নাই, তুমি মানে ওরা কোথা থেকে দিবে? তো এই জন্যই এই বোর্ড কোয়েশ্চেনগুলো আমি মানে এই পাশে যতগুলো সাজেশন দিয়েছি এর বাইরে থেকে আসলে প্রশ্ন আসার সুযোগ থাকে না, নাই, সুযোগই নাই। প্রশ্ন বানাবে কোত্থেকে? সুযোগই নাই, সেখানে প্রশ্ন বানানোর তো প্রশ্নই আসে না, তাই না? আচ্ছা, তো এই জন্য বলছি এই যে আধাগড় পদ্ধতি সপ্তম অধ্যায়ের জন্য, আধাগড় পদ্ধতি এবং 3 বছর ভিত্তিক 40 নু গড় পদ্ধতি এগুলো আসে। 40 নু নগর হবে না, এটা টাইপিং মিস্টেক, 40 নু গড় পদ্ধতি হবে, 40 নু গড়, ঠিক আছে? 40 নু গড় পদ্ধতি হবে, ওকে? আচ্ছা, অ্যান্ড অষ্টম অধ্যায় নিয়ে তো তেমন কিছু বলা নেই। অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশে কী কী পরিসংখ্যান প্রকাশিত হয়, কোন কোন সংস্থা আমাদের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানগুলো প্রকাশ করে থাকে, এটা একটু ভালো মতো পড়তে হবে। এভারেজে যাদের পরিসংখ্যান মোটামুটি পড়া আছে, এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিবা, এমসিকিউর জন্য এই চ্যাপ্টারকে খুবই গুরুত্ব দিবা, ওকে? আচ্ছা, এখন চলো দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র হচ্ছে একটু আলাদা। এই দ্বিতীয় পত্র আমরা কখনো ওই আগে করিনি, ক্লাস 8, 9, 10-এ তো প্রথম পত্র অনেক কিছু করেছি। এই জন্য প্রথম পত্র থেকে একটু যদি ভালো করতে পারি তাহলে দ্বিতীয় পত্রের মার্কটা ইজিলি চলে আসবে, অর্থাৎ দুইটা মিলে তো আমার মার্ক কাউন্ট হবে। তো এই জন্য দ্বিতীয় পত্রে অনেকে ভয় পায়, দ্বিতীয় পত্রতেও তেমন কোনো ভয়ের পাওয়ার কিছু নাই। কারণ এই যে এই পাশে যে ধরনের অঙ্কগুলো দিচ্ছি, মানে অঙ্কের স্ট্রাকচার, অঙ্কটা কী কী আসতে পারে, কী কী ধরনের অঙ্ক আসতে পারে, এই স্ট্রাকচারটা ফলো করলে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। আর পরিসংখ্যানে মাথায় রাখবা, পাস করতে গেলেও বলো, ভালো করতে গেলেও বলো, টেস্ট পেপার নিয়ে বা বিগত বছরের প্রশ্ন নিয়ে তুমি যতক্ষণ না বসবা না, টেবিলে বসবা না, ততক্ষণ পর্যন্ত পাস করা, ভালো করা, A+ মার্ক পাওয়া, তিনটার কোনোটাই কখনো করতে পারবা না। কখনো না, মানে কখনো না। তোমাকে কমসে কম 4টা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা 4টা বলে পুরো বই থেকে 4টা না, প্রত্যেকটা যে আমাদের চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা করে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 4টা, দ্বিতীয় অধ্যায় থেকে 4টা, তৃতীয় অধ্যায় থেকে 4টা, এভাবে 4টা করে প্রত্যেকটা অধ্যায় থেকে 4টা করে করতে হবে, ঠিক আছে? 4টা করে না করলে যেটা হবে, আমি অঙ্কের ধারণা পাবো না যে অঙ্কটা আসলে কোথা থেকে আসতেছে। 2টা করার পরে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষায় দেখলা যে আরেক ধরনের প্রশ্ন আসলো, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওই দিন থেকে তোমার পরিসংখ্যানের প্রতি বিরক্তি, ঘৃণা, মানে অবজ্ঞা সব কিছু অটোমেটিক্যালি জন্মে যাবে। অথচ তুমি কিন্তু এফোর্ট দাও নেই, যেটা বাস্তব কথা, তুমি কিন্তু এফোর্ট দাও নেই। 2টা অঙ্ক করা মানে তুমি এফোর্ট দাও নেই, তুমি এমনিতে করেছো অঙ্ক। তুমি যদি মানে এটা হচ্ছে কমপক্ষে বললাম আমি, কিন্তু 4টা কমপক্ষে বললাম। তুমি যদি পসিবল হয় তাহলে আরও বেশি ম্যাথ করতে হবে। ম্যাথ ছাড়া তুমি পাস করতে পারবে না, পাসও করতে পারবে না, মানে ভালোও করতে পারবে না, আবার A+ মার্কও পাবে না, কোনোটাই পাবে না, পসিবলই না, ঠিক আছে?
এখন দেখো পরীক্ষা কাকে বলে, দৈব পরীক্ষা কাকে বলে, চেষ্টা ঘটনা কাকে বলে, সম্ভাবনা কাকে বলে, সম্ভাবনার মান ঋণাত্মক হতে পারে না কেন, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। আচ্ছা এখানে একজন কমেন্ট সেকশনে কমেন্টে লিখেছে যে ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার অনেক ইজি লাগে। কেন ইজি লাগে জানো? ওর ইজি লাগার কারণটা হচ্ছে সেকেন্ড পেপার আসলে ইজি, সেকেন্ড পেপারটা অনেকটা ইজি। সেকেন্ড পেপারে কিছু কিছু অঙ্ক আছে যে আমার সামান্য হচ্ছে মুদ্রা ছক্কা নিয়ে, এই যে ছক্কা আমরা লুডো খেলি না, লুডো খেলার ছক্কা, ও আর ক্রিকেট খেলতে গেলে হচ্ছে আমরা টস করি না, সেই টস নিয়ে, টস আর লুডো খেলার ছক্কা নিয়ে হচ্ছে প্রথম যে কয়েকটা চ্যাপ্টার আছে, এই লুডো খেলার টস করা নিয়ে হচ্ছে প্রথম কয়েকটা চ্যাপ্টার। যেমন এই যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে এই যে পরীক্ষার কথা বলছে, পরীক্ষা, দৈব পরীক্ষা, চেষ্টা ঘটনা, সম্ভাবনা কাকে বলে বা সম্ভাবনার মান কেন ঋণাত্মক হতে পারে না, এগুলো হচ্ছে কিসের সম্ভাবনার কথা বলতে জানো? এগুলো হচ্ছে আমাদের যে ছক্কা নিক্ষেপের ঘটনার কথা বলছে এবং টস করা, অর্থাৎ দুইটা মুদ্রা বা একটা মুদ্রাকে আমি উপরে টস করলে কি কি সম্ভাব্য ঘটনা হতে পারে, এই চ্যাপ্টারে এই ধরনের ঘটনাগুলোই বা এই রিলেটেড অঙ্কগুলো বেশি আসে। আচ্ছা দেখো এই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ে আমাদের এক ধরনের অঙ্ক বেশি আসে, সেটা হচ্ছে সম্ভাবনা নির্ণয়। সেটা হচ্ছে সম্ভাবনা নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো সম্ভাবনা নির্ণয় আমাকে কি দিবে, আমাকে হচ্ছে প্রথম অধ্যায় থেকে সম্ভাবনা নির্ণয় করতে দিবে। কি নির্ণয় করতে দিবে? সম্ভাবনা নির্ণয় করতে দিবে। ওই যে বললাম আমার মুদ্রা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ এবং ছক্কা নিক্ষেপের কি ফলাফল হতে পারে সেটার সম্ভাবনা নির্ণয় করতে হবে, আর বেশি কিছু না। মুদ্রা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ এগুলোর সম্ভাবনা নির্ণয় করতে দিবে আমাকে। ওকে, এটা আহামরি কোনো কঠিন পড়া বলে মনে হয় না। আচ্ছা এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে চলে আসো। দেখো দৈব চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, এগুলো কিন্তু আমাদের ফার্স্ট পেপারেরই পড়া। তার মানে ফার্স্ট পেপারের সাথে এই চ্যাপ্টারটা একটু রিলেটেড আছে, এই চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের সাথে একটু রিলেটেড আছে। ওকে, এরপরে হচ্ছে দেখো উদ্দীপক হতে সম্ভাবনা ফাংশনের মান নির্ণয় করো। অর্থাৎ এর আগের চ্যাপ্টারে প্রথম অধ্যায়ে আমরা পড়েছি কি সম্ভাবনা নির্ণয় করো, সম্ভাবনা কত হতে পারে সেটা নির্ণয় করো। এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে সম্ভাবনা ফাংশনের মান নির্ণয় করো। সম্ভাবনা ফাংশনের মান, একটা সম্ভাবনা ফাংশন দিয়ে দিবে, সেই সম্ভাবনা ফাংশনের আমাকে কি করতে হবে, মানটা নির্ণয় করতে হবে। এটাও আহামরি কোনো কঠিন কিছু না। এরপর চলে আসো তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে দৈব চলকের সংজ্ঞা দাও, গাণিতিক প্রত্যাশার মান ঋণাত্মক হতে পারে কিনা ব্যাখ্যা করো, সম্ভাবনা অপেক্ষকের সংজ্ঞা দাও। এটা মানে আমার মোট কথা হচ্ছে এখানেও একটা, এই সেকেন্ড পেপারেও আমাদের একটা সুবিধা হচ্ছে, সেকেন্ড পেপারের প্রথম তিনটা চ্যাপ্টার কিন্তু এই সম্ভাবনা গাণিতিক প্রত্যাশা রিলেটেড। যা সম্ভাবনা নির্ণয় করব, সম্ভাবনা ফাংশন নির্ণয় করব, সম্ভাবনা অপেক্ষকের মান নির্ণয় করব, অর্থাৎ তিন চ্যাপ্টার মিলেই সম্ভাবনা গাণিতিক প্রত্যাশা রিলেটেড অঙ্ক, মানে প্রায় একই ধাঁচের অঙ্ক। একবার যদি তুমি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে বসতে পারো, তার মানে তোমার মোটামুটি তিনটা চ্যাপ্টার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তিনটা চ্যাপ্টারের অঙ্কও করতে হবে, কিন্তু ফার্স্ট পেপার যদি একবার বেসিক ক্লিয়ার করতে পারো, অর্থাৎ সরিয়ে সরাইয়া যদি তুমি পারো, সরিয়ে সরাইয়া দিয়ে আম, অলি, ঈগল, ইঁদুর এগুলো সবগুলোই আস্তে আস্তে লিখতে পারবা, এরকম হচ্ছে বিষয়। অর্থাৎ প্রথমে যদি ফার্স্ট চ্যাপ্টারটা ধরে ফেলতে পারো একবার, 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার সবগুলো ইজি লাগবে, ঠিক আছে? সবগুলোতে অঙ্ক একই রিলেটেড অঙ্ক। আচ্ছা, এবং গ এবং ঘ নাম্বারের জন্য আমাদের তৃতীয় অধ্যায় থেকে সাধারণত গাণিতিক প্রত্যাশার মান নির্ণয় করে এই ধরনের প্রশ্ন আসে। গাণিতিক প্রত্যাশার মান নির্ণয় করো বা সম্ভাবনা অপেক্ষকের মান নির্ণয় করো, সম্ভাবনা অপেক্ষকের মান নির্ণয় করো, অপেক্ষক এর মান নির্ণয় করো। ওকে, এই যে এইভাবে প্রশ্নগুলো আসতে পারে, একই ধাঁচের প্রায় একই রকমের প্রশ্ন। ওকে, আচ্ছা চতুর্থ অধ্যায়টা একটু আমাদের জন্য কঠিন হতে পারে যদি আমরা আমাদের প্রথম পত্রটা একটু ভালো মতো পড়ে রাখি, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা একটা হেল্প পাবো। এই দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়েও কিন্তু আমরা একটা হেল্প পাবো। আচ্ছা, বার্নৌলি চেষ্টা কি, সকল দৈব পরীক্ষক কি দ্বিপদী পরীক্ষা কিনা, এটা একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করো, তার মানে ব্যাখ্যা করতে বলে ধরে নিব হচ্ছে এটা আমাদের খ নাম্বারের প্রশ্ন। আর বার্নৌলি চেষ্টা কি, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের প্রশ্ন। মানে এই রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, তারপর দেখো উদ্দীপকের আলোকে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো।
উদ্দীপকের আলোকে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো, সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো, দ্বিপদী বিন্যাসের সূচনাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এখানে চতুর্থ অধ্যায়ে আমাদের 4 ধরনের অঙ্ক আসতে পারে, 3 ধরনের অঙ্ক আসতে পারে। সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের আলোকে কি নির্ণয় করতে হবে, গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে হবে, দ্বিপদী বিন্যাসের সূচনাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ বিন্যাস দিয়ে দিবে, সেই বিন্যাসের সূচনাঙ্ক নির্ণয় করতে হবে। এরপর সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো। এখানে প্রত্যেকটাতে আমার কিছু মান দেয়া থাকবে, এখানে মান দেয়া থাকবে, একটা ফাংশন অর্থাৎ সমীকরণ দেওয়া থাকবে। হ্যাঁ, এখান থেকে আমার মানগুলো নির্ণয় করতে হবে। একই ক্যাটাগরির প্রশ্ন, মানে আমার প্রতিটা যদি ভালো মতো আমি যদি আমার বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সলভ করি, দেখবো যে এই 3টার বাইরে আসলে কোনো প্রশ্ন নাই। তার মানে আমরা খুঁজে খুঁজে একদম এগুলো যদি করি, এই রিলেটেড প্রশ্নের যদি উত্তর করি বা এই রিলেটেড প্রশ্নগুলো সলভ যদি করি, হ্যাঁ, আমার বোর্ড কোয়েশ্চেন বলো, তোমার টেস্ট পেপার বলো, যেখান থেকে পারি সেখান থেকে যদি এই 3টা রিলেটেড প্রশ্ন যদি ক্লিয়ার করতে যদি পারি, তাহলে মোটামুটি চতুর্থ অধ্যায়ে তুমি একদম কি হয়ে যাবা, রাজা হয়ে যাবা। চতুর্থ অধ্যায়ে একদম রাজা হয়ে যাবে, মানে তখন তুমি টিচার হয়ে যাবা, ঠিক আছে, তুমি আর স্টুডেন্ট থাকবা না। মোটামুটি এই 3টা প্রশ্ন যদি কমপ্লিট করতে পারো, 3 ধরনের প্রশ্ন যদি তুমি আয়ত্ত করতে পারো। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত সাজেশন ভিত্তিতে অনেকগুলো প্রশ্ন দেখেছি। তো আমরা কয়েকটা সরাসরি প্রশ্ন দেখি। তোমাদের মোটামুটি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তোমাদের এখানে বলো, এবং মানে FRB 3.1 কোর্সে তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে পরিসংখ্যানে আলোচনা করা হবে, পরিসংখ্যান ক্লাসে আলোচনা করা হবে, প্রত্যেকটা কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেন। তার মানে তুমি যদি ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ড থাকতে পারো, তোমার কমসে কম 2টা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়া হবে কিন্তু, হ্যাঁ, 2টা বোর্ড কোয়েশ্চেন তোমাকে ভালো মতো করিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো দ্রুত যারা এখনও ডিসিশন নিতে পারছো না তাদের জন্য এটা হচ্ছে কি বলবো, এটা মানে আমি ডিসিশন দিচ্ছি না, তবু সাজেশন দিচ্ছি। ডিসিশন না, আমি জাস্ট সাজেশন দিচ্ছি। এই মানে এত কম টাকায়, ধরো গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে মাত্র 1490 টাকায়। 1490 টাকায় তুমি, আমার মনে হয় না অন্য আর কোথাও ভর্তি হতে পারবা, বা অন্য আর কোথাও তোমাকে এত সুযোগ সুবিধা দিবে। অ্যাটলিস্ট বোর্ড কোয়েশ্চেন সলভ কিন্তু করায় না কেউই, তাও আবার পরিসংখ্যানের বোর্ড কোয়েশ্চেন অনেকেই সলভ করাই দিতে চায় না, যেহেতু অঙ্ক বা ম্যাথ রিলেটেড অনেক বিষয় থাকে, ক্যালকুলেশনের অনেক বিষয় থাকে, তো এই জন্য অনেকে করিয়ে দিতে চায় না। তো যারা এখনও ডিসিশন নিতে পারছো না তাদের জন্য এইটুকু সাজেশন, যেহেতু অন্য কোথাও এই সুযোগ সুবিধাটা পাচ্ছ না, তাহলে আজকে রাতের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবা আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাওয়ার জন্য। কারণ তুমি 1490 টাকার উপরও কিন্তু একটা 10% ডিসকাউন্ট পাচ্ছ, হ্যাঁ। তো আহামরি মানে বেশি টাকা কিন্তু খরচ হচ্ছে না বলতে গেলে, হ্যাঁ। এত কম টাকায় কিন্তু তুমি অন্য কোথাও এই সবগুলো ক্লাস, স্পেশালি মানবিকের আমাদের গাছতো ক্লাস হয়, কৃষি শিক্ষার ক্লাস হয়, ইসলাম শিক্ষার ক্লাস হয়, এই ক্লাসগুলো কিন্তু কোথাও করায় না, ঠিক আছে। এই ক্লাসগুলো সবাই চেষ্টা করে একটু অ্যাভয়েড করে যাওয়ার, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু আমাদের এখানে ঘন্টা ধরে প্রত্যেকটা সাবজেক্টের, ইনফ্যাক্ট পরিসংখ্যানও কোথাও পড়াই না, হ্যাঁ। এই যে মানবিকের বিভিন্ন কোচিং সেন্টারগুলো, এখানেও কিন্তু পরিসংখ্যান মানে চেষ্টা করে যে পরিসংখ্যানটা অ্যাভয়েড করে যাওয়ার, হ্যাঁ। পরিসংখ্যান অনেকে তোমরাও গুরুত্ব দাও না, কোচিংয়ের যারা ভাই আপুরা থাকে তারাও হয়তো গুরুত্ব দেয় না ততটা, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছ সেটা হচ্ছে
আমাদের কোনো সাবজেক্টে এখানে মিস যাচ্ছে না, কোনো সাবজেক্টকে অবমূল্যায়ন করা হচ্ছে না বা অবহেলা করা হচ্ছে না যে এই সাবজেক্টটা তো তেমন গুরুত্বপূর্ণ না, এই সাবজেক্টটা তো সবাই পারে। প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এমসিকিউ যে বিষয়টা, সিকিউ এমসিকিউ কিন্তু আমাদের প্রত্যেক সাবজেক্টের পরীক্ষার আগে খুবই লাগে, খুবই প্রয়োজন হয়। সিকিউ এমসিকিউ রিলেটেড সাজেশন, সিকিউ এমসিকিউ রিলেটেড ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, টপিকসগুলো, যাতে আমরা খুব কম সময়ে রেডি হতে পারি পরীক্ষার জন্য। তো এই জিনিসটা কিন্তু আমরা সবসময়ই একদম পরীক্ষার লাস্ট পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। সো দ্রুত মানে দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে দেখো চেষ্টার সংজ্ঞা দাও, আমাদের এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন। এরপরে একটি ঘটনার সম্ভাবনা 0.5 হলে ঘটনাটা কিরূপ ব্যাখ্যা করো। এবং এই যে তোমাদেরকে বললাম না যে প্রথম চ্যাপ্টার থেকে কি থেকে প্রশ্ন আসবে, সম্ভাবনা নির্ণয় থেকে প্রশ্ন আসবে। প্রথম চ্যাপ্টারের সম্ভাবনা নির্ণয় থেকে প্রশ্ন আসবে, প্রথম চ্যাপ্টারের সম্ভাবনা নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে প্রয়োজনীয় পরিমাণ নির্ণয়পূর্বক শিউলির মন্তব্য যাচাই করে, এই ধরনের মন্তব্য যাচাই রিলেটেড প্রশ্ন আসবে আমাদের ঘ নাম্বারে। তো আমরা দেখি শিউলির মন্তব্যটা কি। শিউলির মন্তব্যটা হচ্ছে কোথায়, আমাদের শিউলির মন্তব্যটা বলছে কি দুটি মাথা এবং জোড় সংখ্যা পাওয়ার ঘটনা হচ্ছে অনির্ভরশীল ঘটনা, অর্থাৎ দুটা ঘটনা অনির্ভরশীল ঘটনা, অর্থাৎ দুটো ছক্কা। আমি কিন্তু প্রথমেই বললাম দুটো ছক্কা, ও আচ্ছা এটা একটু পরে দেখি। একটা ছক্কা এবং একটা দুটো নিরপেক্ষ মুদ্রা, এই দুটাকে যদি নিক্ষেপ করা হয়, অর্থাৎ একটা ছক্কা এবং দুটো নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করি না আমরা ক্রিকেট খেলার আগে, সেই ছক্কা এবং মুদ্রা রিলেটেড প্রশ্ন কিন্তু। হ্যাঁ, ছক্কা এবং মুদ্রা এই দুইটাকে যদি ওপরে ফেলা হয় বা তাদেরকে যদি নিক্ষেপ করা হয়, হ্যাঁ, তাদের যে এই দুইটা ঘটনা হচ্ছে অনির্ভরশীল ঘটনা কিনা সেটা যাচাই করতে হবে। শিউলির মন্তব্য ছিল এটা। হ্যাঁ, শিউলির বলেছে, এই কথাটা বলেছে এবং এই কথাটাকে আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এটা গ নাম্বারের প্রশ্ন। অ্যান্ড রিলেটেড আমরা আরেকটা প্রশ্ন দেখি, এটাও একই রকম। আচ্ছা, এই যে দেখো গ নাম্বারে সম্ভাবনা নির্ণয় করো, অর্থাৎ আমার প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক কিন্তু প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন কিন্তু প্রায় একই রকম, একই ধরনের। এটা হচ্ছে যে সম্ভাবনা নির্ণয় করো, না হলে মন্তব্য যাচাই করো, না হলে ঘটনাটা কতটুকু সত্য তা যাচাই করো, অর্থাৎ ঘটনাগুলো কীরকম ঘটনা সেটা যাচাই করতে হবে ঘ নাম্বারে। ঠিক আছে, আচ্ছা, যেমন হচ্ছে দেখো এই যে গ নাম্বারে সম্ভাবনা নির্ণয় করতে হবে, মহিমা এবং কাকনের সঠিক উত্তর প্রদান করার ঘটনাদ্বয় কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ ঘটনাগুলো কীরকম, নির্ভরশীল ঘটনা, অনির্ভরশীল ঘটনা, নাকি সম্পূর্ণ ঘটনা নাকি অসম্পূর্ণ ঘটনা, এগুলো যাচাই করতে হবে। ওকে, আচ্ছা, আমাদের দ্বিতীয় অধ্যায় রিলেটেড একটা প্রশ্ন দেখি। দ্বিতীয় অধ্যায় রিলেটেড প্রশ্ন হচ্ছে দেখো দৈবচলক কি, মুদ্রা নিক্ষেপণ পরীক্ষায় উপরের পিঠে মাথা নির্দেশকারী। এটাও কিন্তু কি দেখো তো, দ্বিতীয় অধ্যায়ের অঙ্কও কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীলও কিন্তু আমাদের মুদ্রা নিক্ষেপের সাথে মোটামুটি রিলেটেড। আচ্ছা, দৈবচলক কি, বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি, হ্যাঁ, বা ধ্রুবক কি বা চলক কাকে বলে, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু বারবার একই রকম প্রশ্ন, কিন্তু এই একই রকম প্রশ্নগুলো কিন্তু বারবার তোমরা ফেস করবে। বা আরও প্রশ্ন আছে, যেমন চলক রিলেটেড আরও প্রশ্ন আছে যে গুণবাচক চলক কাকে বলে, সংখ্যাবাচক চলক কাকে বলে, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, এই ধরনের প্রশ্ন তো আছেই। এই ধরনের চলক রিলেটেড প্রশ্ন, ধ্রুবক রিলেটেড প্রশ্ন, এগুলো খুব কমন কিছু প্রশ্ন, এগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন আসতে থাকবে। হ্যাঁ, এগুলো মানে এত চিন্তার কিছু নেই, এই যে জাস্ট কয়েকটা চ্যাপ্টার ভালো মতো পড়লে এই যে ক নাম্বার এবং খ নাম্বার তো ভালো মতোই পারা যাবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য ওই যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই সাজেশন থাকবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করলে পারবা না। ওকে, আচ্ছা, দেখো এখানে বলছে কি যে আমাদের পসিবিলিটি, পি দিয়ে কি প্রকাশ করা হয়, পি দিয়ে হচ্ছে পসিবিলিটি প্রকাশ করা হয়। পসিবিলিটি 1 is less than equals to x is less than equals to হচ্ছে 4। এই যে এটার মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এটার মান হচ্ছে আমরা এই যে এখান থেকে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। পসিবিলিটি মানে কি বললাম, সম্ভাবনা। তাহলে আমাকে একটু ঘুরে পেঁচায় কি বলছে জানো, ঘুরে পেঁচায় বলছে সম্ভাবনা নির্ণয় করো। তুমি কি নির্ণয় করো, তুমি সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ আমার দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্কগুলো অনেকটা সম্ভাবনা রিলেটেড। সম্ভাবনা, তারপর হচ্ছে সম্ভাবনা ফাংশন নির্ণয় করা, ফাংশনের এই যে দেখো সম্ভাবনা ফাংশন, একটা
ফাংশন দিয়ে দিয়েছে, এই যে একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে কি সত্যতা যাচাই করতে বলেছে, হ্যাঁ, যে এটার যে মান, এটার মানটা হচ্ছে F4 মাইনাস F1, F4 থেকে যদি F1কে বাদ দিই তাহলে এটার মান আর এটার মান অর্থাৎ বামপক্ষ আর ডানপক্ষ, এখানে যে সম্ভাবনা অপেক্ষকের যে বা সম্ভাবনা ফাংশনের যে বামপক্ষ এবং ডানপক্ষ আছে সেই বামপক্ষ আর ডানপক্ষ সমান কিনা তা যাচাই করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা তো প্রশ্নের উত্তর, তো আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটা প্রশ্ন দেখতে পারি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় না দেখে এবার তৃতীয় অধ্যায়ে চলে আসি। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায়টা হচ্ছে খেয়াল করো, এখানে দুটো উদ্দীপক দেওয়া আছে। রাকিব 3টে মুদ্রা একে অপরকে নিক্ষেপ করলো, সে কমপক্ষে একটি হেড ফেলতে পারলে 40 পয়েন্ট লাভ করবে, কিন্তু বড়জোর একটি হেড পড়লে 20 পয়েন্ট হারাবে। রাকিব 45 পয়েন্ট প্রত্যাশা করে। আচ্ছা, একটা হচ্ছে উদ্দীপক নাম্বার 1, উদ্দীপক নাম্বার 1 হচ্ছে আমাদের এই মুদ্রা নিক্ষেপ করা নিয়ে একটা উদ্দীপক দেয়া আছে, হ্যাঁ। এরপর উদ্দীপক নাম্বার 2, উদ্দীপক নাম্বার 2 হচ্ছে বিপিএল এর ক্রিকেট খেলার যে সম্ভাবনা, অর্থাৎ বিপিএল এর ক্রিকেট খেলার যে উইকেট পাওয়ার সম্ভাবনা দেয়া আছে, ঠিক আছে, উইকেট পাওয়ার সম্ভাবনা দেয়া আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সম্ভাবনাগুলো দেয়া আছে। এখন দেখো, খেয়াল করো, এখন বলছে কি যে সম্ভাবনা বিন্যাস কি, অর্থাৎ আমাদের প্রথম 3টা চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায়েরও প্রায় একই। তার মানে আমি যদি ভালো করতে চাই আমাকে বেশি ছোটাছুটি করার দরকার নেই, আমার প্রথম 3টা চ্যাপ্টারের উপরেও আপাতত দ্বিতীয় পত্রের 1, 2, 3 অধ্যায় নাম্বার 1, 2, 3 এই 3টার উপর আমার ফোকাস করলেও অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। এই 3টার উপর আমাকে ফোকাস করতে হবে, ওকে। আচ্ছা, তো বলছে কি যে V4 = কি, এটা হচ্ছে পড়লে, চ্যাপ্টারটা পড়লে আমরা বুঝতে পারবো, এখন এটা ব্যাখ্যা করা পসিবল না। আচ্ছা, যদিও বা এখানে ব্যাখ্যা দেয়া আছে, আমাদের খ নম্বরের উত্তর দেওয়া আছে, আমরা উত্তরে না যাই, কারণ অন্যান্য চ্যাপ্টারের সাজেশনগুলো আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু প্রশ্নের স্ট্রাকচার বোঝার জন্যই আসলে আসা, প্রশ্নের উত্তর কিন্তু তোমরা প্রশ্নের উত্তর মানে উত্তর করে দেওয়া থেকে শুরু করে সলভ করে দেওয়া আমরা অবশ্যই আমাদের FRB 3.1 যে কোর্সটা লঞ্চ করেছে সেখানে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে এই যে সবগুলো প্রশ্নগুলো আমরা সলভ করে দেবো, সবগুলো প্রশ্নই মোটামুটি আমরা সলভ করানোর সর্বোচ্চ চেষ্টা করব, তার সাথে তো MCQ আছে। আচ্ছা, তারপরে দেখো, উদ্দীপক 2 হতে কে এবং এক্সপেকটেশন অফ এক্স বলতে হচ্ছে সম্ভাবনাকে বোঝাচ্ছে, কে এবং E(x) এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখানে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে, আচ্ছা এই যে দেখো গ নাম্বারের উত্তরটা খেয়াল করো, এই যে এখানে আমার যে প্রশ্ন ছিল, অর্থাৎ আমার যে উদ্দীপকে যে সম্ভাবনা বিন্যাসগুলো দেওয়া ছিল, এই সম্ভাবনা বিন্যাস থেকে আমি কে এর মান বের করব এবং E(x) এর মান বের করব। অর্থাৎ E(x) এর মান কীভাবে বের করব, E(x) এর মানটা হচ্ছে ওই সম্ভাবনা বিন্যাস থেকেই বের করতে হবে। তার মানে গ নাম্বারে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে তুমি সম্ভাবনা বিন্যাসটা নির্ণয় করো, সম্ভাবনা বিন্যাস থেকে সম্ভাবনার মান বের করো, হ্যাঁ। এই একই রকম অঙ্ক, কিন্তু একই ধাঁচের একই রকম অঙ্ক, একই ধাঁচের এবং একই রকম অঙ্ক। আচ্ছা, উদ্দীপক 1 হতে রাকিবের প্রত্যাশা যথাযথ যাচাই করো। আচ্ছা, রাকিব কি প্রত্যাশা করেছে? রাকিব প্রত্যাশা করেছে যে সে কি কত পয়েন্ট পাবে, 45 পয়েন্ট পাবে, অর্থাৎ প্রত্যাশা যাচাই করতে হবে। প্রত্যাশা যাচাই করো, গাণিতিক প্রত্যাশা যাচাই করো, সম্ভাবনা যাচাই করো। কি সাবজেক্ট কেউ বলো প্লিজ। উপরে তো তোমাদের ক্যাপশনে দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে তো দেওয়া থাকে, তাই না? তোমরা যদি তোমরা তো অবশ্যই জেনারেশন জুমার্সের স্টুডেন্ট, তাই না? তোমরা জেনারেশন জুমার্সের স্টুডেন্ট হয়ে যদি গায়ের মতো কাজ করো তাহলে হবে? উপরে ক্যাপশন দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর, তাই না? তাহলে সেখান থেকে দেখে আসলেই তো হয়। আচ্ছা,
আমরা একটু বিরতি নিয়ে আসি, একটু ব্রেকআপ সরি, হ্যাঁ ব্রেকআপ চলে আসতেছে আমার। একটা বান্ন দুইটা ক্লাস আছে তো শেষ করে দেন। একটা 52 বাজে নাই, আমার তো 16 মিনিট ফাস্ট করা। তাহলে দেন আচ্ছা আমরা একটু জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আসি। লিখে দেন 5 মিনিট পর আসতেছি। বাজে গেল।
ওকে, তাহলে আমাদের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো যদি একটু খেয়াল করি, তৃতীয় অধ্যায়ের অঙ্ক দিয়ে একটু শেষ করি দ্রুত, যেহেতু আমাদের বাকি আর অন্যান্যগুলো আছে। আচ্ছা, তাহলে রাকিবের প্রত্যাশা অর্থাৎ প্রত্যাশার মান নির্ণয় করতে হবে, প্রত্যাশা সমীকরণ, প্রত্যাশা রিলেটেড যদি কোনো সমীকরণ দেয় সেটার মান নির্ণয় করতে হবে, এবং প্রত্যাশা রিলেটেড যদি কোনো অপেক্ষকের মান নির্ণয় করতে বলে তাহলে সেটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তৃতীয় চতুর্থ পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় আমরা দেখব। পঞ্চম অধ্যায়ে খেয়াল করো, পৈশুবিন্যাস কি বা কাকে বলে, আদর্শ পরিমিত চলকের ভেদাঙ্ক কত, পৈশুবিন্যাসের পরামিতি সর্বদাই ধনাত্মক কিনা তা ব্যাখ্যা করো। তার মানে বুঝতে পারছি যে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে পৈশুবিন্যাস কি, হ্যাঁ, তারপর হচ্ছে পৈশুবিন্যাস কি, আদর্শ পরিমিতি চলকের ভেদাঙ্ক কত। এই যে এইগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন। এরপরে পৈশুবিন্যাসের পরামিতি সর্বদাই ধনাত্মক কিনা তা ব্যাখ্যা করো, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের একটা টেকনিক্যাল প্রশ্ন। দ্বিপদী বিন্যাস কখনো পরিমিত বিন্যাসের পরিণত হতে পারে কি, এটাও হচ্ছে আমাদের খ নাম্বারের প্রশ্ন। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না। আচ্ছা, তারপর উদ্দীপক সাপেক্ষে যে কোনো দ্বিপদী বিন্যাসের অপেক্ষক থেকে মান নির্ণয় করতে দিবে। অর্থাৎ আমার এখানে অপেক্ষকের গ এবং ঘ নাম্বারে দুটাতেই, গ এবং ঘ নাম্বারে যে কোনো একটি উদ্দীপক রিলেট করে আমার দ্বিপদী বিন্যাসের অপেক্ষকের মান নির্ণয় করতে বলবে। ঠিক আছে, অপেক্ষকের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। ওকে, এটা হচ্ছে এই যে আমাদের গ নাম্বারের এই চ্যাপ্টারের গ এবং ঘ নাম্বারের রিলেটেড প্রশ্ন। এর বাইরে সাধারণত আসলে প্রশ্ন থাকে না, তেমন একটা প্রশ্ন থাকে না। এখন চলে আসো ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, পরিমিত বিন্যাস কি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ক নাম্বারের প্রশ্ন যদি হয়, ক নাম্বারের প্রশ্ন একটু খেয়াল করো, পরিমিত বিন্যাস কি, পরিমিত চলক কি, পরিমিত রেখা কোন, আচ্ছা এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন, পরিমিত রেখা কোন আকৃতির হয়ে থাকে, সেটা হচ্ছে আমার রেখাটা দেখাতে হবে। রেখা, এই ধরনের রেখা রিলেটেড যদি প্রশ্ন আসে গ নাম্বারেও যদি আসে, হ্যাঁ, গ নাম্বারেও যদি আসে কিংবা খ নাম্বারেও যদি আমার রেখা রিলেটেড প্রশ্ন আসে, তাহলে আমাদের যেমন হচ্ছে বঙ্কিম নিবেশন সারণী, বঙ্কিম নিবেশন রেখা, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে গণসংখ্যা নিবেশন ছিল, তাই না, প্রথম অধ্যায়ে, এগুলো সবগুলোতে আমার রেখা বা চিত্র অঙ্কন করতে হবে। এটা যেন সবসময় মাথায় থাকে, যেখানে আমার রেখার কথা বলবে, যেখানে আমার আয়তলেখা অঙ্কন করতে হবে, সেখানে অবশ্যই আমার চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন না করলে কিন্তু হবে না, চিত্র অঙ্কন অবশ্যই করতে হবে। ওকে, যেমন এই যে এই প্রশ্নগুলোতে চিত্র অঙ্কন করতে হয়। দেখো, পরিমিত রেখা কোন আকৃতির হয় আমি ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার পরে আমি নিজে চিত্র এঁকে দিব। ওকে, এরপরে হচ্ছে আদর্শ পরিমিতির চলকের ভেদাঙ্ক ব্যাখ্যা করা আছে। এটা একটু মিস্টেক হয়েছে, যে এটা খেয়াল করো, আদর্শ পরিমিতি চলকের ভেদাঙ্ক ব্যাখ্যা করো, আদর্শ পরিমিতি চলকের ভেদাঙ্ক ব্যাখ্যা করো, এটাও খ নম্বরের প্রশ্ন। পরিমিতি চলকের 4টি উদাহরণ দাও, পরিমিতি চলকের সীমাস্থ মান কত, এটাও হচ্ছে আমাদের খ নম্বরের প্রশ্ন। তার মানে এই চ্যাপ্টার থেকে একটু ভালো মতো খ নাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে হবে, ভালো মতো একটু দেখতে হবে, না হলে আমার খ নাম্বারের টেকনিক্যাল কোশ্চেনে কিন্তু আমার পরীক্ষার খাতায় উত্তর কিন্তু খালি রেখে চলে আসতে হবে, অর্থাৎ উত্তর কিন্তু করতে পারবো না। কারণ আমার মাথায় রাখতে হবে যে পরিসংখ্যানের অ্যাটলিস্ট অন্যান্য প্রশ্নগুলো ততটা টাফ না হলে একটু খ নাম্বারের প্রশ্নগুলো একটু টেকনিক্যাল প্রশ্ন করে। বোর্ডে সবসময় সবগুলো বোর্ড প্রশ্নে দেখবা যে খ নাম্বারের প্রশ্নটা একটু টেকনিক্যাল প্রশ্ন করে, ইচ্ছা করে একটু পেঁচানো প্রশ্ন করে। ওকে, সূচনাতঙ্ক নির্ণয় পূর্বক বিন্যাসটির আকৃতি সম্পর্কে মতামত দাও। প্রথমে আমাকে
সূচলতা অঙ্ক নির্ণয় করতে হবে। সেই সূচলতা অঙ্ক নির্ণয় করে এখানে একটা বিন্যাস করতে হবে। সেই বিন্যাসের মানে বিন্যাসটা কীরকম হবে, বিন্যাস করতে হবে, বিন্যাসের আকৃতিটা কেমন হতে পারে, সূচলতা অঙ্ক থেকে যে আমরা বিন্যাসটা পাবো সেই বিন্যাসটা আসলে আকৃতিটা কেমন হতে পারে সেই সম্পর্কে একটা মতামত দিতে হবে। সম্ভব হলে আকৃতি অঙ্কন করতে হবে, এরপরে গড় এবং ভেদাঙ্ক নির্ণয়, মানে গড় বা ভেদাঙ্ক নির্ণয়, এখানে ও না হলেও বা হবে, অর্থাৎ গড় ও ভেদাঙ্ক অনেক সময় একসাথেও আসে, আবার আলাদা আলাদা আসে, ঠিক আছে। গড় ও ভেদাঙ্ক নির্ণয়, বা দেখা যাচ্ছে যে আমার প্রশ্নের গ নাম্বারে বললো হচ্ছে গড় নির্ণয় করো, ঘ নাম্বারে বললো ভেদাঙ্ক নির্ণয় করো। তো সূচলতা অঙ্ক নির্ণয়পূর্বক বিন্যাসের আকৃতি, এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন, অর্থাৎ এটা একটা ক্যাটাগরির প্রশ্ন। এরপরে গড় নির্ণয় এবং ভেদাঙ্ক নির্ণয়, এই দুইটা হচ্ছে, আর বাকি দুই ক্যাটাগরির প্রশ্ন। তার মানে আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে মোটামুটি তিন ধরনের তিন ক্যাটাগরির অঙ্ক কিন্তু বেসিক্যালি আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, সূচক আমাদের হচ্ছে সপ্তম অধ্যায়টা খেয়াল করো। সপ্তম অধ্যায়টা খেয়াল করো। সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা কয়টি? এটা ক নাম্বারের প্রশ্ন। এরপরে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কিসের সাহায্যে নির্ণয় করা হয়? কোনো প্রতিবেদনের সূচক সংখ্যা কতটুকু কার্যকর হবে? এই যে এগুলো হচ্ছে মোটামুটি খ নাম্বারের প্রশ্ন। অর্থাৎ খ নাম্বারের প্রশ্নটা আসলে এটা একটু আবার ক নাম্বারের প্রশ্ন। টাকার ক্রয় ক্ষমতা নির্ণয় করার সূত্র এবং সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা কয়টি, এটাও ক নাম্বারের প্রশ্ন। এই যে বাদ বাকি সবগুলো মোটামুটি আমার খ নাম্বারের প্রশ্ন, সবগুলোই খ নাম্বারের প্রশ্ন। খ নাম্বারের প্রশ্নটা আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি, কারণ খ নাম্বারের প্রশ্নটা দেখা যায় কি যে পরিসংখ্যানে খ নাম্বারটা একটু কঠিন করে দেওয়া আছে, বা একটু কঠিন করে আসার চেষ্টা করে, সবসময় যে একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করে, যাতে স্টুডেন্টরা মানে চেক করে যে তুমি আসলে পড়াশোনা কতটুকু করেছো, বইটা আসলে কতটুকু খুলে দেখেছো, যে বইয়ে কি কি আছে কি নাই, এটা ভালো মতো পড়েছো কি না, সব কিছু যাচাই করার জন্যই আসলে এই খ নাম্বারের প্রশ্নগুলো এভাবে একটু কঠিন করে দেয়। আচ্ছা, তাহলে এখানে গ এবং ঘ নাম্বারের জন্য কি পড়বো? সপ্তম অধ্যায়ে দেখো মূল্যসূচক সংখ্যা নির্ণয়, অর্থাৎ মূল্যসূচক আমরা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন প্রতিবেদনে দেখি যে এবারের মূল্যসূচক এত, শেয়ার বাজারের মূল্যসূচক এত। এই যে মূল্যসূচকগুলো আসলে কি করে নির্ণয় করা হয়, এই মূল্যসূচক রিলেটেড প্রশ্ন থাকবে। মূল্যসূচক নির্ণয় করে এবং বিশ্লেষণ করতে হবে, মতামত দিতে হবে, বিশ্লেষণ করতে হবে। সূচক সংখ্যা সম্পর্কিত, অর্থাৎ সূচক সংখ্যা নির্ণয় করতে হবে, যাচাই করতে হবে। তার মানে প্রশ্ন কিন্তু বেশি না, প্রশ্ন হচ্ছে দুই ক্যাটাগরি, একটা হচ্ছে মূল্যসূচক নির্ণয় করা বা সূচক সংখ্যা নির্ণয় করে মতামত দেয়া। মূল্যসূচক নির্ণয় করেও কি করতে হবে, আমাকে মূল্যসূচক বিন্যাস করে বা মূল্যসূচক নির্ণয় করে আমাকে অবশ্যই মতামত বা বক্তব্য প্রদান করতে হবে। না হলে হচ্ছে দ্বিতীয়ত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সূচক সংখ্যা নির্ণয় করতে হবে, সূচক সংখ্যা নির্ণয় করে সেই সম্পর্কিত বক্তব্য প্রদান করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি সপ্তম অধ্যায়। এরপর আসো অষ্টম অধ্যায় হচ্ছে দেখো নমুনা মান কি। হ্যাঁ, এটা একটু কারেকশন হবে, নমুনা মান কি? দ্বৈবচলকের মান হতে গাণিতিক প্রত্যাশার ব্যবধানে গাণিতিক প্রত্যাশার মান শূন্য হয় কিনা তা ব্যাখ্যা করো। দ্বৈবচলকের মান হতে আমাদের যে গাণিতিক প্রত্যাশার ব্যবধান, হ্যাঁ, তখন গাণিতিক প্রত্যাশার মান কি শূন্য হয় কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার রিলেটেড প্রশ্ন। এরপর নমুনায়ন ত্রুটির বিন্যাসের বঙ্কিমতার প্রকৃতি কিরূপ হয়ে থাকে, এটা চিত্র সহকারে ব্যাখ্যা করতে হতে পারে। আচ্ছা, নমুনা আকারের সাথে নমুনার ত্রুটির সম্পর্ক কি তা ব্যাখ্যা করে, এটাও খ নাম্বারের প্রশ্ন। ক্ষুদ্র নমুনা কাকে বলে, এটা হচ্ছে আমাদের ক নাম্বারে চলে আসতে পারে। ক নাম্বারের প্রশ্নগুলো জাস্ট একবার থিওরিটা ভালো মতো পড়লে আচ্ছা, তুমি জাস্ট থিওরির জন্য একটু পড়লেই কিন্তু ক নাম্বারের প্রশ্নটা পারা যাবে, কিন্তু খ নাম্বারের প্রশ্ন করতে গেলে বা বুঝতে গেলে আফটার অল গ নাম্বার ঘ নাম্বার এই তিনটা সিরিয়ালের প্রশ্ন পারতে গেলে অবশ্যই
বোর্ড কোয়েশ্চেন সলভ ছাড়া কোনো বিকল্প নাই। বোর্ড কোয়েশ্চেন যত সলভ করবা তত দেখবা যে হচ্ছে কি যে প্রশ্নের পরিমাণ কমে আসতেছে। প্রশ্নের পরিমাণ কমে আসছে বলতে তুমি যখন প্রশ্ন 2-1টা প্রশ্ন বুঝে যাবা তাহলে বাকি প্রশ্নগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারবা, বা কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমার না বুঝলেও চলবে, তুমি ইজিলি উত্তর করতে পারছো। তার মানে তোমাকে জাস্ট ধরতে হবে, জাস্ট আমাদের যে টেস্ট পেপার বলি বা বোর্ড কোয়েশ্চেন বলি, এই বোর্ড কোয়েশ্চেনগুলো একটু ধরতে হবে, ধরে হচ্ছে সলভ করা শুরু করতে হবে। সলভ না করা পর্যন্ত তুমি পরীক্ষায় কখনোই পারবা না, ঠিক আছে? আচ্ছা, প্রশাসন ত্রুটি কোন ধরনের ত্রুটির ব্যাখ্যা করো? এটা হচ্ছে খ নাম্বারে, ব্যাখ্যা করতে বলেই খ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে? কারণ গ এবং ঘ নাম্বারে আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যে তারা যে বিভিন্ন ম্যাথ রিলেটেড প্রশ্ন দিই, তারপর তাদের উপর সেই রেজাল্টের উপর তুমি ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন করবা সেই ক্যালকুলেশনের উপর তোমাকে বক্তব্য দিতে হবে, এই ধরনের প্রশ্নগুলো বেশি থাকে। আচ্ছা, উদ্দীপক হতে নমুনায়ন পদ্ধতি আলোচনা করা অনেক সময় থাকে। আচ্ছা, উদ্দীপক একটা নমুনায়ন প্রক্রিয়া দিয়ে দিবে, নমুনায়ন প্রক্রিয়াটা কোন ধরনের প্রক্রিয়া সেটা যুক্তি সহকারে ব্যাখ্যা দাও, এবং উদ্দীপকে 2টি নির্বাচন পদ্ধতির উপযোগিতা বিশ্লেষণ করো। তার মানে আমাদের অষ্টম অধ্যায়টা মোটামুটি একটু ভালো মতো পড়লে, আমরা থিওরি বেসিসে যদি একটু ভালো মতো পড়ি আর কি, হ্যাঁ, থিওরি বেসিসে ভালো মতো একটু জোর দিলে আমাদের মনে হয় না যে বেশি প্রবলেম হবে, মোটামুটি ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? মোটামুটি পড়াটা আয়ত্ত করা যাবে, বা মোটামুটি হচ্ছে ভালো মতো অষ্টম অধ্যায়টা লেখা যাবে। ওকে, আচ্ছা শুনো, এটা হচ্ছে একটা লাস্ট চ্যাপ্টার, এই যে আমাদের নবম অধ্যায়, যদি অষ্টম অধ্যায় লেখা আছে নবম অধ্যায় চ্যাপ্টারটা একদম বেসিক কথা, যে আমাদের আদমশুমারি হয়, জনসংখ্যার হিসাব হয়, যে নারী পুরুষের সংখ্যা কত, নারী পুরুষের যে অনুপাত, সেই অনুপাতটা কত, হ্যাঁ, এগুলো সব কিছু বের করতে বলে, তাই না? এগুলো মোটামুটি আমরা যদি এই চ্যাপ্টার হচ্ছে সবগুলো মোটামুটি এই রিলেটেড, মোটামুটি সবগুলো হচ্ছে আমার আদমশুমারি রিলেটেড, যে আমার আদমশুমারিতে যেসব হিসাব বের হয়, যে জনসংখ্যার ঘনত্ব কত, অনুপাত কত, বা আমার জনসংখ্যার পার্সেন্টেজ কত, এই হাবি জাবি এগুলো হচ্ছে আমার এই নবম অধ্যায়ে করতে হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জীব পরিসংখ্যান, এই চ্যাপ্টারের নাম হচ্ছে জীব পরিসংখ্যান। এই জীব পরিসংখ্যান অধ্যায়টাতে আমার উদ্দীপক থেকে তো বিভিন্ন প্রশ্ন, উদ্দীপক থেকে তো ম্যাথ থাকবে, তার আগে হচ্ছে এগুলো একটু দেখো। জীব পরিসংখ্যানের সংজ্ঞা দাও, জীব পরিসংখ্যান কাকে বলে সেটা সংজ্ঞা দাও। কোনো দেশের নির্ভরশীল, এটা হচ্ছে ক নাম্বারের জন্য, কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত 321% বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এটা হচ্ছে খ নাম্বারের জন্য। বয়সভিত্তিক মৃত্যুহার কাকে বলে, বয়সভিত্তিক মৃত্যুহার কাকে বলে? ওকে, আচ্ছা, বৈবাহিক বয়ক্রমিক প্রজনন হার বলতে কি বুঝো? এটা হচ্ছে খ নাম্বার রিলেটেড প্রশ্ন। ওকে, আচ্ছা, এরপর ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে স্থানান্তর কত প্রকার, এটা কত প্রকার সহ ব্যাখ্যা দিতে হবে, এবং এজন্য এটা খ নাম্বারের প্রশ্ন। আচ্ছা, বয়সভিত্তিক মৃত্যুহারটাও হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। ওকে, আচ্ছা, এখানে খ নাম্বারের প্রশ্ন কিন্তু আমি প্রত্যেকবারই অনেকবার করে দিয়েছি, এটার কারণ হচ্ছে খ নাম্বারের প্রশ্নগুলো বারবার খুবই কঠিন করে আসে, একটু টেকনিক্যাল ওয়াইজ আসে, এই জন্য তুমি মানে ম্যাথ যদি আজকে করা শুরু করো তাহলে ম্যাথগুলো অনেকগুলোই পারবা। দেখা যাচ্ছে ম্যাথ জাস্ট 3 থেকে 4টা করলেও অনেকগুলো ম্যাথ পারছো, পরীক্ষার খাতায় কমনও পড়ে যাচ্ছে, পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে কমন পড়ে যাচ্ছে। কিন্তু খ নাম্বার প্রশ্নে যেটা হয়, খ নাম্বার প্রশ্ন একটু টাফ হয়, যার কারণে সবগুলো পড়তে হবে, প্লাস থিওরিটা একটু ভালো মতো পড়তে হবে, তারপরে গিয়ে খ নাম্বার প্রশ্নটা পারা যায়। কারণ খ নাম্বার প্রশ্নটা ইচ্ছা করে একটু পেঁচিয়ে দেয়, ইচ্ছা করে একটু টেকনিক্যাল ওয়াইজ দেয়। আচ্ছা, তারপরে দেখো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ে, যে বললাম জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে সাধারণ প্রজনন হার, মানুষের জন্মহার, এগুলো হাবি যাবি যেগুলো যে রিলেটেড মানে জনসংখ্যা রিলেটেড অঙ্ক আছে। উদ্দীপকে বিভিন্ন বয়স শ্রেণীর প্রজনন হার নির্ণয় করে তুলনামূলক বিশ্লেষণ করো, প্রজনন হার শুধু বের করবো না, তার ভিতরে আবার তুলনামূলক বিশ্লেষণ করতে হবে ঘ নাম্বারে। আচ্ছা, গ নাম্বার হলে শুধুমাত্র আমাকে বলতো যে প্রজনন হার নির্ণয় করো, কিন্তু ঘ নাম্বারে বলবে যে প্রজনন হার নির্ণয় করো এবং সেটার উপর তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, নির্দিষ্ট সময় পর জনসংখ্যা কত হতে পারে, হ্যাঁ, জনসংখ্যা কত হতে পারে তা নির্ণয় করো। প্রতি বছর হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো। জনসংখ্যা বৃদ্ধির হার, নারী পুরুষের অনুপাত, জনসংখ্যার ঘনত্ব, তারপর হচ্ছে প্রজনন হার, মৃত্যু হার, নির্জন্ম হার, অভিবাসন হার, এই যে হাবিজাবি এই ধরনের অঙ্কগুলো হচ্ছে এই চ্যাপ্টারে বেশি আসে, ঠিক আছে? এই চ্যাপ্টারে এই রিলেটেড প্রশ্নগুলো, জীব পরিসংখ্যান রিলেটেড অর্থাৎ আমাদের আদমশুমারি রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি আসে। ওকে, সো
মোটামুটি তোমাদের এই পর্যন্ত মোটামুটি সিকিউ বলো, এমসিকিউ বলো, তারপর হচ্ছে কোন টপিকস খুবই গুরুত্বপূর্ণ বা কোন টপিকস থেকে না পড়লেও চলবে, সব কিছু মোটামুটি একটা ধারণা দিলাম আর কি। তো তোমাদের 3.1-এ আমাদের FRB 3.1 কোর্সে হচ্ছে তোমাদের সবগুলো চ্যাপ্টারই মোটামুটি এই যে বোর্ড কোয়েশ্চেন যতগুলো আমি দেখিয়েছি এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করানো হবে এবং তার সাথে MCQগুলো পড়ানো হবে। সো আমার মনে হয়, এবং অন্যান্য সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস নেওয়া হবে, সেটা MCQগুলো পড়ানো হবে। সো আমার মনে হয় না তোমরা যদি দেরি করো মানে বেশি ভালো হবে বলে মনে হয় না, ঠিক আছে। আজকে রাত পর্যন্ত তোমাদের কিন্তু এই 2490 টাকার যে কোর্সটা, অর্থাৎ পুরো সবগুলো সাবজেক্ট মিলে যে কোর্সটা, সেই কোর্সটাতে কিন্তু তোমাদের 10% ডিসকাউন্ট চলছে। অ্যান্ড আদার্স যে কোর্সগুলো আছে কেউ চাইলে কিন্তু সিঙ্গেল কোনো সাবজেক্ট নিয়ে যে দেখা যাচ্ছে কারো হচ্ছে যে আইসিটিতে সমস্যা, তো আইসিটি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সে আইসিটির কোর্সে ভর্তি হতে পারছে, সেই ক্ষেত্রেও সে 10% ডিসকাউন্ট পাবে। কিংবা বাংলা, আইসিটি, ইংলিশ এই তিনটাতে তার সমস্যা, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে সে 1490 টাকায় ভর্তি হতে পারবে, কিন্তু আজকে রাতের মধ্যে ভর্তি হলে সে 10% ডিসকাউন্ট পাবে। অ্যান্ড আরও যে আদার সাবজেক্টগুলো আছে তোমাদের মানবিকের যে কোর্স, সেখানেও তোমরা 10% কিন্তু ডিসকাউন্ট পাবা। সো আজকে কিন্তু এই পর্যন্ত, ইনশাল্লাহ তোমরা ভর্তি হয়ে যাবে এবং তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই দোয়াই রইলো। অবশ্যই আমার জন্য অবশ্যই দোয়া করবে, সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।